না করেন তাহলে কিন্তু ছাদের টপে করার কথা ছিল, হ্যাঁ, ছাদের বটমে থেকে দিচ্ছে, হ্যাঁ, এরপর এগুলো মুভ করে দেওয়া। সুইপ কমান্ডের বিষয়টা কিরকম, একটা প্রোফাইল বেসড একটা জিনিস, তো ওটা যখন একবার ফিক্সড হয়ে যায়, একবার যখন মার্ক করে ফেলবো ওটা স্ট্যাটিক, ওটা লক হয়ে যাবে ওখানে। আপনি যখন করতে চান প্রোফাইল এডিট করে আবার করে আসতে হবে, প্রোফাইলটা ওখানে এডিট করতে হবে, এডিট করে সেই জায়গাটা করে তারপর আসতে হবে। হ্যাঁ, তো এটা তো বেসিক্যালি প্রোফাইল বেসড একটা জিনিস। হ্যাঁ, তো সুইপের মূল কনসেপ্ট হচ্ছে দুইটা, তিনটা জিনিস মাথায় রাখলে সুইপ কমান্ডটা পারা যায়। যদি সুইপ কমান্ডটা আমাদের এখানে ডিসকাশন এজেন্ডা ছিল না, তারপর যেহেতু আপনি করছেন দ্যাটস গ্রেট। আমি বলি নাম্বার ওয়ান হচ্ছে রেফারেন্স প্লেন, কোন প্লেনে আমি প্রোফাইলটা আঁকবো, ওই প্লেনটা আগে ফিক্স করে আসা। আমি যে একটা প্রোফাইল আঁকবো, প্রোফাইল মানে তো বুঝছেন না যে ওটা কি শেপে এটাকে ঘুরবে, সেই শেপটা ওটাকে বলা হয় প্রোফাইল। তো প্রোফাইলটা যে আমি আঁকবো, আমি কোথায় আঁকবো, কোন প্লেনে আঁকবো, আমি প্ল্যানে তো আঁকবো না। হ্যাঁ, প্ল্যানেও আঁকতে পারি যদি এমন হয় কোনো একটা জিনিস, কোনো একটা জিনিস এভাবে করে ঘুরছে ভার্টিক্যালি, যে ফ্লো থেকে শুরু হয়ে লিন্টেল হয়ে আমার ফ্লোরে নামছে, হতে পারে না? সে আমি পলাশ, এখানে যেটা পলাশ বিট ড্র করতে চাই, তাহলে কি আসবে, ইন্টেরিয়র কথা বলতেছে, একটা পলাশ বিট ড্র করতে চাইলে পলাশ বিটটা কি হয়, তিন দিকে ঘুরে না? তখন কিন্তু প্রোফাইলটা আমি প্ল্যানে আঁকলেও হবে, তাই না? তো প্ল্যান থেকে উঠলো, আর লিন্টেল হলো, আবার ফ্লোরে গিয়ে মিললো। তাহলে আমি ফার্স্ট থিং হচ্ছে আমি কোন প্লেনে ড্র করতেছি, সেকেন্ড থিং ইজ পাথ, কোন পথে সে ঘুরবে, তাই না? তার প্রথমটা হলো রেফারেন্স প্লেন, কোন প্লেনে আমি ড্র করবো, 2 নম্বর প্রোফাইলটা কি, 3 নম্বর কোন পথে সে ঘুরবে। এই তিনটা জিনিস যখন আমি মার্ক করবো তখন সেই প্রোফাইলটা তৈরি হবে, সেই সুইপ কমান্ডটা কমপ্লিট হবে। হ্যাঁ, রাইট, কিভাবে ম্যাটেরিয়ালটা দিব, যেমন আমি যদি রেলিং ড্র করতে চাই, হ্যাঁ, রেলিং ড্র করতে চাই, সো ফর এক্সাম্পল আমি চিন্তা করতেছি যে এখানে রেলিংটা ড্র করবো, ঠিক আছে? তো রেলিংটা কোথায় তৈরি হলো, যে এখানে, তাই না? এই যে আলাদা হলো। তো এখন আমরা যদি দেখি যে এটা একটা ম্যাটেরিয়াল আছে, এটা একটা ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালটা আমার যখন এটা রিয়েলিস্টিকে থাকবে তখন অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালটার যে টেক্সচারটা এখানে দেওয়া আছে সেটা শো করবে। আর যদি শেডেড থাকে তাহলে অ্যাকচুয়াল কালারটা দেখাবে না, ব্রিক হলে ব্রিক দেখাবে না, ব্রিকের একটা সলিড কালার হয়তো এখানে দেখাবে। বুঝতে পারছি কি? এটা এখন এটার ম্যাটেরিয়ালটা কোথায় পাবো, এটা যখন আমি এডিটে যখন যাব, এডিটে যাওয়ার পরে দুইটা আছে, ব্যালুস্টার আর একটা রেল স্ট্রাকচার। ব্যালুস্টারটা হচ্ছে এমন জিনিস যে ব্যালুস্টার মানে হচ্ছে আমার ভার্টিক্যাল আইটেম গুলো কোথায়, মানে কোনগুলো, এটা যদি আরো বেটার বুঝতে চাই আমরা, আর পাশে প্রিভিউতে ক্লিক করলে এটা চলে আসবে, রাইট? এখানে এসে আমি যদি এখানে যদি দেখি, আমি যেটা ক্লিক করবো সেটা হাইলাইট হচ্ছে, তার মানে আমি বুঝতে পারলাম যে আসলে এটা কোনটা, তাই না? এটা হচ্ছে এন্ডেরটা, আর এটা কি, এটা মাঝখানে, এটা হচ্ছে ওই এন্ডেরটা, তাই না? আর এটা হচ্ছে মাঝখানের গুলা, অর্থাৎ যেগুলো রেলিং এর একটা কনসেপ্ট, যদি আমরা যখন পড়াশোনা করে আসছি আমরা কি শুনছি, যে রেলিং এর কতগুলো পার্ট হয় মনে আছে? তিন ধরনের পোস্ট থাকে, কিং পোস্ট, কুইন পোস্ট, তাই না? মাঝখানে ব্যালুস্টারের মধ্যে যেটা কিনা, এটা যে কোনো একটাকে কিং, যে কোনো একটা কুইন বলতে, অর্থাৎ দুই এন্ডে সাধারণত কিং হয়, মাঝখানে কোনো সেকেন্ড করে সাইজ আসলে এটা সাধারণত কুইন বলে, আর ঘন মানে যেটা কিনা এভারেজ সেগুলোকে আমরা ব্যালুস্টার বলি, তাই তো? তো এখানে দুই এন্ডে দুইটা কিং বলতে পারে, অর্থাৎ এখানে যদি চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে কিন্তু চেঞ্জ হবে, যেখানে এবং এখানে, তাই না? এটা হোস্ট দেখানো আছে, এটা কি, কোনটা কি, ব্যালুস্টার স্কোয়ার হচ্ছে। আমি যদি স্কোয়ারটা 3/4 না দিই, যদি আমি 1 ইঞ্চি দিই, ওকে করি, খেয়াল করে দেখেন, যদি আমি অ্যাপ্লাই করি এবং ওকে দিই, তাহলে কিন্তু এগুলো এক ইঞ্চি চলে আসবে। এটা আমি ঘুরে দিয়েছি না, 1 ইঞ্চি রাউন্ড, দেখেন রাউন্ড হয়ে গেছে। বাকিগুলো এরকম আছে, এটাও পরিবর্তন ঘটে নাই। আমি আবার যদি এটাকে এডিট করি, হ্যাঁ হয়ে গেল, হ্যাঁ, আমি যদি এডিট করি রাউন্ড, এটাকে আমরা রাউন্ড 1 ইঞ্চি দিলাম,
মাঝখানে গুলো আছে স্কোয়ার 3-4। এখন আমি যদি স্কোয়ার 3-4 না দিয়ে আমি এটাকে যদি ডিফারেন্ট কিছু দিই, সে কি দেখানো যাচ্ছে, আমি যদি প্যানেল গ্লাস দিই, হ্যাঁ সরি এটা মনে হয় আমি অ্যাপ্লাই না করে বেরিয়ে আসছি মনে হয়, না এটা আছে। আচ্ছা এই আইটেমটা কিভাবে আছে একটু দেখি। এখানে দেওয়া আছে এটা কি প্যানেল গ্লাস হোস টপ এলিমেন্ট এত, হ্যাঁ আচ্ছা 2 ফিট 8 ইঞ্চি উপরে। এটা কি আছে, এটা হচ্ছে প্যানেল না, প্যানেল ব্যালুস্টার না, কতগুলো আছে সরাসরি সলিড এখানে ক্রিয়েট করে, এটা দেখতে হবে। এই ব্যালুস্টারটা হচ্ছে 1 ইঞ্চি, আমি যদি 1 ইঞ্চি দিই, এটা পরিবর্তন হয়ে গেছে, মাঝখানে গুলো পরিবর্তন হয়ে গেছে তাই না। এটা তো এটা নিয়ে আসলে খুব বেশি আমি ঘাটাঘাটি করি না, এই জন্য যে এখান থেকে একটু ঘাটলে আপনার নিজের জিনিসগুলো পাবেন, এর বাইরে আর কিছু নাই। কিন্তু এই যে আর বাইরে হচ্ছে যেগুলো যেগুলো আমার চেঞ্জ করা, টপ রেল যেমন 2 ইঞ্চি 2 ইঞ্চি আছে, টপ রেলটাকে একেবারে টপে যেটা সেটাকে আমি চেঞ্জ করতে চাই, প্রোফাইল এই 2 ইঞ্চি 2 ইঞ্চির জায়গায় আমি যদি বলি না আমি এটা ডিফারেন্ট কিছু দেবো, আমি এই সি শেপটা দিলাম, হ্যাঁ অ্যাপ্লাই, এই চেঞ্জ হয়ে গেছে সি শেপ, ঠিক আছে। তো এগুলো সাধারণত দেখা যায় কি আমরা যে টাইপের রেলিং গুলো ইউজ করি, এগুলো অনলাইনে আসলে কোম্পানি বললাম ব্র্যান্ড সহ নাম সহ ডিজাইন সহ দেওয়া আছে, ওগুলোকে যদি আমরা ডাউনলোড করে ইউজ করি এগুলো খুব বেশি হ্যাসেল করতে হয় না। তো মডেলের মূল ডিজাইনের কনসেন্ট্রেশন রেখে যদি আমরা কাজ করি, এইগুলো অনেক ম্যানুফ্যাকচারার দিয়ে রাখছে। যেমন আমরা যখন অটোমেটিক করি, আমরা খাটের ব্লক থেকে নিজের ডিজাইন করতে যাই না তো, তাই না, চাইলে তো করা যায় তাই না, এরকম বানায় ব্লক করে নিজে করা যায়। এই আইটেমটা হচ্ছে ওই টাইপের একটা আইটেম যেটা চাইলে আমরা অনেক অজস্র রেফারেন্স আছে, আমরা চাইলে নিতে পারেন, ডাউনলোড করতে পারেন। আর একান্ত কেউ যদি মানে হ্যাঁ যদি এমন হয় এমন একটা জায়গা এমন একটা ডিজাইন আছে যে ডিজাইনের রেলিংটা আসলে আমাকে করতে হবে ডিফারেন্ট, তখন কি এই অংশগুলোকে যদি আমরা চেঞ্জ করি, আমি একটু হিন্টস দিয়ে রাখি। যেমন ব্যালিস্টার প্লেসমেন্ট এখানে বলা আছে যে এটা না, এখানে এই যে প্রোফাইল যেগুলো দেওয়া আছে এই প্রোফাইলগুলো চাইলে আমরা নিজেরা চেঞ্জ করতে পারি, কিন্তু হ্যাঁ চাইলে চেঞ্জ করা যায়। এই চেঞ্জটা কিরকম, যেমন আমি যদি এই জায়গাটাতে যদি দিতে চাই, আমাকে তো ব্যালুস্টার একটা ফ্যামিলি বানাতে হবে, ফ্যামিলি বানায় সেভ করলে আমি যদি এখান থেকে গিয়ে ওই প্লেসমেন্ট থেকে ব্রাউজ করে যদি ফ্যামিলিটা দেখা যায়, তো ওই জিনিসটা ওখানে বসে যাবে। তো ফ্যামিলি এডিটিং নিয়ে আসলে আমরা এই প্রোগ্রামে কথা বলতেছি না, ফ্যামিলি এডিটিংটা ইটস এ হিউজ চ্যাপ্টার, আলাদা একটা চ্যাপ্টার। এবং ফ্যামিলি এডিটিংটা আমরা যখন বেসিক জিনিসগুলো যখন শিখবো, তখন ফ্যামিলি এডিটিংটা দিয়ে অনেকে কি করে বিভিন্ন রকম অবজেক্ট বানায়, ওয়েবসাইটে দিয়ে রাখে, অনেকে সেল করে যে ঠিক আছে আর্কিটেক্টটা কাজ করতে গেলে ইঞ্জিনিয়ার্সের কাজ করতে এই আইটেম গুলো লাগে, এগুলো রেভিটের ডিফল্ট সেটিংস এর সাথে থাকে না, আমি যেগুলো মানুষের বেশি প্রয়োজন এগুলো যদি কিন্তু অ্যাভেলেবেল নাই, এগুলো অনেকে বানায় বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে রাখে, পেমেন্ট মানে এইভাবে করে। তো এগুলো কিনতে পাওয়া যায়, অনেকে ফ্রি দেয়, ফ্রি পাওয়া যায়, এগুলো নিয়ে এগুলো করা যায়। আর যখন নিজেরা আমরা একবার বুঝে যাবো ফ্যামিলির কনসেপ্টটা কিভাবে ই করা যায়, এটা সিলেক্ট করে যদি আমি এটা রেলিং যদি করতে চাই, আমি একটু দেখাই। তারপরও যে এখানে আমি নিউতে যাই, নিউতে গিয়ে আমি এবার দিব কিসে, প্রজেক্ট না, আমি এখানে নিউতে গিয়ে নিউ টেমপ্লেটে চলে যাচ্ছে না, আমি কিসে যাই, রেভিটটা নতুন করে ওপেন করি। একদম শুরুতে আমি আরেকটা রেভিট ফাইল ওপেন করতেছি। আমি ছোট করে একটা কথা বলে আমাদের ডিসকাশনে আজকে এনভায়রনমেন্ট সেটিং নিয়ে কথা বলার কথা ছিল আমাদের, আমি ওটাতে চলে যাবো। আজকে এমনিতে একটু লেট হয়ে গেছে, তারপর 22 মিনিট প্রায় হাফ এন আওয়ার চলে যাচ্ছে। হ্যাঁ আমি তারপর প্রশ্ন যেটা আসছে আমি একটু দেখাই যে এই যে নিউ ফ্যামিলিতে গেলে ফ্যামিলির বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, এই যে খেয়াল করছেন যে ব্যালুস্টার, এই যে প্যানেল, ব্যালুস্টার পোস্ট, ব্যালুস্টার খেয়াল করছেন, একটু ওই যে বলছেন রেলিং এর এই জিনিসগুলো দিয়ে তখন ফ্যামিলিটা বানাতে পারে। হ্যাঁ আমি একটাতে ঢুকে ব্যালুস্টার পোস্ট, এই যে এই পোস্টের হাইট কি হবে, আমি যদি এই প্ল্যানটা এটা কি মোডে আছে, ফ্যামিলি দেখেন এটা সেটআপটা একটু ডিফারেন্ট কিন্তু তাই না, টুকটা আলাদা। আমি যে প্ল্যান মোডে যদি যাই, ফ্লোর লেভেল এই যে এখানে আমি যা ড্র করব সেটাই ব্যালুস্টার পোস্ট হিসেবে আসবে, আমি যদি ডিফারেন্ট করে ডিজাইন যদি এটা বানাই সেটা সেভাবেই আসবে। এটা প্ল্যান মোডে বলতেছি আমি। এটা যদি এলিভেশন মোডে দেখি, এলিভেশন মোডে তখন এরকম দেখতেছে তাই না, তো আমরা যেভাবে বানাবো সেভাবে এটা তৈরি হবে।
তারপর ওখানে গিয়ে লোড দিতে হবে, তখন চলে আসবে। তো ওই যে অযথা এগুলো টাইম আসলে মানে এগুলো এত মানুষ এতজন বানায় রাখছে, এগুলো বানানো আসলে প্রয়োজন হয়ে ওঠে না যদি না কোনো স্পেশাল কোনো কেস তৈরি হয়। ঠিক আছে। আরেকটা কোশ্চেন হচ্ছে, হ্যাঁ। আমরা তো অটোক্যাডে স্কেল করি না, হ্যাঁ। এগুলো তুমি বড় করে ফেলি। এখানে ধরুন আমি কিছু ছোটবেলার প্ল্যান আনছি না, হ্যাঁ, এটা দেখছিস কি মানে এদিকে গেলে কোনো অপশনও দিচ্ছে না আমাকে, মানে এটা ছোট বড় করা। হ্যাঁ, আমি স্কেল করতেছি না, এই ধরনের ক্ষেত্রে কি দেখাচ্ছি। স্কেলটা নিয়ে একদম শুরুর দিকে অল্প করে কথা হচ্ছিল মোস্ট প্রবাবলি, আমি একটু দেখাই। হ্যাঁ, কোন একটা ইমেজ, সে কোন একটা ইমেজ আমি এখান থেকে আমি এই ইমেজটাকে, রেজুলেশন ভালো না, একটু ভালো রেজুলেশনের ইমেজ নামাতে গেলে কি করতে হবে? সহজ একটা ইমেজ নেই, সেইটাই নি। হ্যাঁ, সেভ ইমেজ, ডেস্কটপ, ইনসার্ট ইমেজ, ডেস্কটপে ছিল রাইট। ইমেজটা বসালাম। হ্যাঁ, তাহলে এটা ডিএল একটা, আমি একটা ডিটেল লাইন, এটা জাস্ট লাইন ড্র করতেছে জাস্ট বোঝার জন্য যে এটা এখানে তো কোনো, এটা তো ছবি, কোনো স্ন্যাপও ধরবে না। এর দুই পাশে দুটা লাইন ড্র করলাম। আমি একটু ডাইমেনশনটা চেক করি এখান থেকে পর্যন্ত কত আছে। এটা 20 ইঞ্চি, কিন্তু আমার লাগবে কত এটা? আমার লাগবে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি, যেটাই হোক আমরা যেভাবে চাই। আমি এবার এটাকে আর ই, এই যে এই কমান্ডটা হচ্ছে সেই স্কেল আর ই কমান্ডটা দিয়ে আমি এখান থেকে এটাকে মাপলাম, মেপে দেখলাম কত আছে। হ্যাঁ, এটাকে আমি কত চাই জাস্ট লিখবো, আমি কি 10 ইঞ্চি লিখে এন্টার দিই, ছোট হয়ে গেছে। এবার আমি ডাইমেনশনটা ধরি, সেটা বুঝে গেছে কিভাবে করলাম? আচ্ছা, স্কেলের ক্ষেত্রে যদি এটা ওর নিজস্ব অবজেক্ট হয়, কোনো ইমেজ বা কোনো পিডিএফ এই প্রসেসে কাজ করে, ও থ্রি ডাইমেনশনাল অবজেক্ট যদি আসে, এটা যদি রেভিটের কম্পোনেন্ট না হয়, যেটা আদার দেন রেভিট, তাহলে ওইটাকে ওটা এটা বুঝে করতে হবে আর কি। মানে ওটা কি অবজেক্ট সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু এটা যেগুলো 2D অবজেক্ট, যেটা কিনা ইমেজ অথবা পিডিএফ, এগুলোর সাথে এটা 100% ওয়ার্ক করে। আর অটোক্যাড ফাইল যদি আমরা আনি, সে অটোক্যাড ফাইলেও এটা কাজ করে, লাইনের উপরে কাজ করে। তো এটা সবচেয়ে বেশি আমাদের অটোক্যাড বা ইমেজ বা পিডিএফ এর দরকার হবে। ঠিক আছে, ওকে। তো এবার আমি আসি এনভায়রনমেন্ট সেটিং। হ্যাঁ, ম্যানেজে যে কথাটা আছে এডিশনাল সেটিংস, এখানে গিয়ে এই এডিশনাল সেটিংস এর মধ্যে একটা, দুইটা, তিনটা, খেয়াল করে দেখেন, লাইন স্টাইল, লাইন প্যাটার্ন আর ফিল প্যাটার্ন, এই তিনটা জিনিসকে আমরা ভালো মতো শিখবো। আর অ্যানোটেশন যেটা আছে, এখান থেকে অ্যারো হেডস প্লাস এই জিনিসগুলো আমরা শিখবো। স্পেশালি আমরা অ্যানোটেশন থেকে আমরা অ্যারো হেড এটা শিখবো। এই চারটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের, লাইন স্টাইল, লাইন প্যাটার্ন, অ্যানোটেশন আর ফিল প্যাটার্ন। আর এটা কেমন, প্রথমে আসি লাইন স্টাইল। লাইন স্টাইল আমরা ক্লিক করি, একটা লাইন স্টাইল আমরা যখন ক্লিক করে, এটা ইউজুয়ালি এমন থাকে, লাইন স্টাইল ক্লিক করে এটা আসলে বন্ধ অবস্থা, কিছু থাকে না। অনেকে বাসায় গিয়ে বলবেন আপনার এখানে তো অনেকগুলো লাইন দেখানো, আমার এখানে লাইন নাই, আমার এখানে শুধু একটা দেখাচ্ছে। কেউ আর খেয়াল করেন এটা ফোর একটা চিহ্ন আছে, জাস্ট যোগ চিহ্নটা ক্লিক করলে এটা সবগুলো জিনিস ওপেন হয়ে যাবে। এটা বাই মিস্টেক, এটা হয়তো অনেকে ভুল করে এটা নাও আনতে পারে। দেখা দিলাম এই প্লাস চিহ্নটা ক্লিক করতে হবে, করলে এই জিনিসটা আসবে। এখন এখানে ডিফল্ট সেটিং গুলো আছে, দেখেন দুই পাশে দুটা অ্যারো চিহ্ন মতো দিয়ে মার্ক করা, ব্র্যাকেট বন্দি, তাই না? এখানে
কি দেওয়া আছে যে এরিয়া বাউন্ডারি, এক্সিস রোটেশন, বিয়ন্ড, সেন্টার লাইন, ডেমোলিশ, ফ্যাব্রিক এনভেলপ, ফ্যাব্রিক শিটস, তাই না? অনেকগুলো আছে, হিডেন ইনসুলেশন লাইন। এগুলো দেখে আমরা বুঝতেছি কোনটার ইউজ কোথায় হতে পারে। এখন ওয়াইড লাইন একটা মোটা লাইন, যেটা থিন লাইন খুব চিকন লাইন, তাই না? তো এইখানে খেয়াল করে দেখেন যে এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো লাইন থিকনেসটা বলা আছে, কোনটা কেমন মোটা বা চিকন হবে। কোন কারণে যদি আমি এই নাম্বারটাকে যদি আমরা বাড়াই, তো সেই লাইনটা তত মোটা দেখাবে। এখানে লাইনটাকে যত বেশি বাড়াবো তত বেশি এটা মোটা দেখাবে। আর এখানে যে কালারটা আমরা চেঞ্জ করবো, সেই লাইনটা সেভাবে কালার পরিবর্তন হয়ে যাবে। এবং এটাকে আমি কি সলিড দেখতে চাই? সলিড মানে কন্টিনিউয়াস লাইন, তাই না? নাকি ব্রেক লাইন দেখতে চাই, নাকি সেন্টার লাইনের মতো দেখতে চাই, নাকি ড্যাশ ডটেড কি দেখতে চাই, সেটা আমার পাশে দেখাতে হবে। এই তিনটা জিনিসের সমন্বয়ে কি হয়? লাইন স্টাইল, তাই না? এখন অনেকে এই লাইন স্টাইল আর লাইন প্যাটার্ন মধ্যে অনেকে বুঝতে ভুল করে ফেলে। প্যাটার্ন মানে কি স্টাইলের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? যেমন আমি যদি বলি আমি খুব স্টাইলিশ, তাহলে কি মিন করে? যে আমি স্পেশালি এমন কোন একটা ঘড়ি ইউজ করছি যেটা সচরাচর হয়তো একটু ডিফারেন্ট, হয়তো, তাই না? চুলের কাটিংটা ওইরকম, চশমাটা হয়তো অন্যরকম, শার্টটা হয়তো ডিফারেন্ট। অর্থাৎ আমার টোটাল যে অ্যাপিয়ারেন্স, আমাকে আমি বাদে আমার এক্সটার্নাল যা কিছু আছে তার প্রত্যেকটার মধ্যে কোনো বিশেষত্ব, সবকিছু মিলে হচ্ছে কি আমি, এটা হচ্ছে আমার স্টাইল। এখন আমি যদি বলি যে ফর এক্সাম্পল যে মাইকেল জ্যাকসনের স্টাইল কি, ওর চুলের একটা ভঙ্গি ছিল, ওর ড্রেসের একটা স্টাইল ছিল, হাতে হ্যান্ড গ্লাভস পরতো, তাই না? ও আন্ডারওয়্যারটা বাইরে পরতো, ও জুতা পরতো একভাবে, তাই না? তাহলে এইভাবে করে কেউ যদি আন্ডারওয়্যারটা বাইরে পরে, তাকে কেউ বলবে না আরে এটাতে মাইকেল জ্যাকসন হওয়ার চেষ্টা করছে, কিন্তু হয় নাই তো ওটা পড়লে তো হবে না, তাই না? এখন ওর স্টাইল মানে ওর সবকিছু মিলে ওর স্টাইল। এখন শুধু ইন্ডিভিজুয়ালি যদি আমি বলি যে চশমাটার প্যাটার্ন কি, তাহলে শুধু কাকে মিন করতেছে? এই চশমাটাকে মিন করতেছে। অর্থাৎ আমার স্টাইলের একটা পার্ট হতো আমার চশমা, আমার স্টাইলের একটা পার্ট হতো আমার চুল, আমার স্টাইলের একটা পার্ট হতো আমার জামা কাপড়। তাহলে আমি যখন প্যাটার্ন বলবো তখন কি মিন করে? টোটাল স্টাইলের একটা পার্ট। ও ইন্ডিভিজুয়ালি স্টাইল না, সবগুলো প্যাটার্ন মিলে একটা স্টাইল তৈরি হয়। আমি কি বোঝাতে পারছি? এখানে লাইন ওয়েট কত থিকনেস, ও মোটা হবে না চিকন হবে, ওর কালার কি হবে, ওর লাইনটা দেখতে কেমন হবে, সবগুলো মিলে কি ও লাইনের স্টাইল। আমি কি বোঝাতে পারছি? তো আমি যখন লাইন স্টাইলে ম্যানেজে গিয়ে যখন লাইন স্টাইলে আসবো, আমি এখানেই কিন্তু একটা মোটা চিকন কালার ঠিক করে ফেলতে পারবো। কিন্তু লাইনের প্যাটার্নটা কি আমি ঠিক করতে পারবো এখান থেকে? দেখতে কেমন সেটা একটা বোঝার ব্যাপার আছে না? আবার এ বলতেছে সেন্টার লাইন 1/4, আমি অনেক বড় 1/4 স্কেলে একটা ড্রয়িং করতে, সেখানে আমি 1/4 সেন্টারটা নিলাম, কিন্তু সেন্টার লাইনের আর তো কেউ নাই। সেন্টার একটা 1/4 নামে দুইটা আছে, একটা ব্ল্যাক, একটা ডিফারেন্ট কালার ব্লু, তাই না? এখন আমি হয়তো একটা 1:1 হয়তো 150 স্কেলে আমি ডিজাইন করতেছি, বা 1/4 নয় 1/8 স্কেলে করতেছি, বা আমি 1/4 নয় এটা আমি 1/16 স্কেল বড় ড্রয়িং, এই ট্রিটা আমাকে ঢুকাইতে হবে। সেখানে গিয়ে আমি যদি এই লাইন প্যাটার্নটাকে যদি সেন্টার লাইন 1/4 দিই, দেখা যায় বিশাল বড় বড় গ্যাপ দিয়ে দিয়ে সেন্টার লাইন। আমার তো ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মেবি সেখানে 160 আমার সেন্টার লাইনটা 160 দরকার। তার মানে একই জিনিস, সেটা হয়তো স্কেলের কারণে আমার আরেকটা দরকার হতে পারে, সেম জিনিসটাই হয়তো। আমি যখন প্রিন্ট করতে চাই, হয় না, আমরা অনেক সময় দেখি, অনেক ওয়ার্কিং ড্রয়িং দেখি, সেখানে কি থাকে জানেন? প্ল্যানটা খুব সুন্দর করে করা, একটা ব্লক প্ল্যান করে অনেক সময় ছোট জিনিস বোঝা যাচ্ছে না, সেটাকে আমরা কপি করে নিয়ে ব্লক করে স্কেলে বড় করি না, বড় করে একটা প্রিন্ট দিই না, স্কেলে যখন বড় যখন করি, সে একটা ডাইমেনশন আর টেক্সটটা ঠিক করি না, ফলে ওটার সাথে কি হয়, টেক্সট গুলো এত বড় বড় সাইজ চলে আসে। দেখা যায় আমার ড্রয়িংটা করবো, টেক্সট এত বড়, আমরা দেখি না ডাইমেনশন এত বড় বড়, অযাচিত ভাবে। তার মানে কি? তার মানে ও প্রপোর্শনেট না যে স্কেলে। অর্থাৎ করা দরকার ছিল কি, ব্লকটা করার সময় আমি যতগুণ বড় করব ডাইমেনশন বা স্কেলে, ততগুণ ছোট করে কপি এনে তারপর বড় করা দরকার ছিল। তাহলে আমার রেগুলার যে সাইজ, আমি ওটাকে সেই সাইজে দেখতে পেতাম। সে আমি যদি 2 গুণ বড় করি, তাহলে আমি টেক্সট এবং ডাইমেনশনটা তার অর্ধেক বানায় রেখে
তারপর ব্লক করে তারপর আমি ডাবল করলে কি হবে, আমার রেগুলার ড্রয়িং এর সাথে টেক্সটের ডাইমেনশনের সাথে আমার সামঞ্জস্যপূর্ণ হতো না? অনেক ক্ষেত্রে আমরা এগুলো দেখি না? তো এই জিনিসগুলো যদি আমরা ঠিক না করি তাহলে ওই রকম ঘটনা ঘটে যাবে কিন্তু। তাহলে আমাকে এটাকে ঠিক করার জন্য আমাকে কি করতে হবে, লাইন প্যাটার্নটাকে ঠিক করতে হবে। লাইন প্যাটার্ন কোথায় পাবো, আমি এখানে যখন যাবো লাইন স্টাইলের নিচে লাইন ওয়েট তারপর লাইন প্যাটার্ন, খেয়াল করছেন? লাইন প্যাটার্ন যখন ক্লিক করবো দেখেন যত রকমের লাইন আছে যতগুলো প্যাটার্ন আছে সব এখানে দেখানো আছে। ক্লিয়ার? তাহলে এই লাইন প্যাটার্ন গুলো সে সেন্টার 1/4 আছে, আমি সেন্টার কি চাই 1/16 চাই। সেন্টার 1/16 বলে কিছু আছে, সেন্টার গুলো অ্যালফাবেটের সিরিয়ালে সব আছে। তার মানে অ্যালফাবেট সিরিয়াল 3 রকমের সেন্টার এখানে আছে, 1টা 2টা 3টা, তাই না? তো আমি 1/16 এর সেন্টার একটা আমি বানাতে চাই, তাহলে আমার করণীয় কি, কিভাবে বানাবো, কাস্টমাইজ করতে চাই আমি। এখানে সবার আগে আমি এটাকে এডিট অপশনে গিয়ে দেখে আসবো ও আসলে 1/4 করতে গিয়ে কি ঘটনা ঘটাইছে। আমি দেখলাম আমি যখন এডিটে যাচ্ছি এটাকে, তাই না, আমি সেভ করবো না, এইভাবে লিখে দেবো। দেখলাম ড্যাশের সাইজটা 1/4, এটাকে 1/4 বলতে গিয়ে ড্যাশটাকে সে কি করছে 1/4 করছে, কিন্তু স্পেস দিচ্ছে 3, মানে স্পেস 1/4 এর পরে খেয়াল করে দেখেন 1/4 এর একটা ড্যাশ, এরপর ছোট একটা গ্যাপ আছে না, ওই গ্যাপটা কি সে 3টা রেডু দিচ্ছে। তার মানে এটার প্রথম বড় দাগটা হচ্ছে 1/4, তারপরে যে গ্যাপটা সেটা 332, এরপর ছোট্ট একটা ড্যাশ আছে তাই না, ওটাও কিন্তু কি 332, তাই না? যে কথাগুলো বলতেছি একটু মন দিয়ে বুঝতে হবে, বোধহয় একটু বোরিং হয়ে যাচ্ছে। তারপর আমি চেষ্টা করছি জিনিসটা এরকমই, একটু ঘুম পাইতে পারে, ঘুম পাইলে একটু পানি খেয়ে আসতে হবে। তো যাই হোক না, জিনিসটা আসলে খুব বোরিং। তো এটা হচ্ছে কি 1/4 332, তারপর ছোট ড্যাশটাও 332, তারপরে স্পেসটা আসলে গ্যাপ সেটা কি সেটা 332, ওই গ্যাপটাও 332, তারপরে আবার 1/4, আবার 1/4 আমার দিব না, আমরা একটা প্যাটার্নকে সেট করবো, তারপর ওই অনুযায়ী সে চলতে থাকবে। তাহলে খেয়াল করে দেখেন আমার এখানে কি লেখা আছে 1/4, তারপর নামটা কি স্পেস কত 332, তারপর ড্যাশ ছোটটাও সেটাও 332, তারপর স্পেস, তারপর আবার ড্যাশ আসবে না, আর লিখবো না, তার মানে এরপরে একই প্রক্রিয়া চলতে থাকবে। ক্লিয়ার? এবার আমি তাহলে একটা বানাই, আপনারা আমার সাথে বানান। হ্যাঁ, এইটাকে আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি, পারি কি? ডুপ্লিকেট অপশন কি দিছে এখানে? দেয় নাই। তাহলে কি করব, নিউ দিলে ফাঁকা একটা জিনিস আমাকে দিচ্ছে, প্রথমে নাম লিখতে বলছে। হ্যাঁ, তো আমি লিখি সেন্টার স্পেস 1/116 ইঞ্চ, ঠিক ওর মতো করে লিখলাম, যেন অ্যালফাবেটের সিরিয়ালেও রাখে, তো যেন সিরিয়ালে আমি যেন ওটাকে একই জায়গায় যেন পাই, নামকরণটা তাহলে একই জায়গায় সুন্দর সিরিয়ালে থাকবে। 116 দিলাম, কেমন? এই যে এখানে ক্লিক করি, প্রথমে ক্লিক করলে কিন্তু ও দেখাচ্ছে এখানে কি হবে, ড্যাশ হবে না ডট হবে। আমি বললাম প্রথমটা আমি ড্যাশ দিব, এজন্য আমি লিখতে পারবো না, ওই কিন্তু ক্লিক করে ড্রপ আউট মেনুতে দেখাই, ও বলবে যে কি হবে দেখাও। আমি বললাম ড্যাশ হবে প্রথমটা, যেহেতু 116 আমি 1/16 লিখলাম, সরি 1/16 লিখলাম, বাই ডিফল্ট সে এটাকে ইঞ্চি ধরার কথা, তারপর ইঞ্চি লিখে দিলাম। হ্যাঁ, 116, এরপরটা কি হবে স্পেস, এরপর কারণ বাই ডিফল্ট এখন অন্য কিছু দেয়ও নাই, কারণ পরটা স্পেসই হবে, আমি স্পেস দিলাম। এখানে আমি ওরা 332 দিছিল, আমরা তো একটু কমাই দিই, বেশি কম দিলে তো অতিরিক্ত কম দিলে আবার দেখা যাবে না, তো এটা আমি 332 এর জায়গায় আমি এটা 116 রাখি, কারণ 332 116 এর চেয়ে বড়, রাইট? তাই না? 332 116 থেকে বড় না? বড়। 332 116 বড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 332 আমি যে 232 দিতাম, 232 332 থেকে ছোট না? 2/32 মানে কি 1/16 না? ভাগ করলে 16 নিচে 6 চলে আসবে না, তাই না? তা আমি 1/16 এটা ছোটই রাখলাম, ঠিক আছে? এটা চাইলে কপিও করতে পারি, Ctrl+C। এরপর স্পেসের পর আমি আবার ড্যাশ দিব, প্রথমটা আমি বড় রাখছিলাম, এরপর ছোট রাখা উচিত না? তাহলে আমি পরের ড্যাশটা 1/32 দিই, তাই না? এরপর আবার কি স্পেস, এই স্পেসটা আমি এই যে 116 এর সমান রাখি, ঠিক আছে? ওকে, এবারে ওকে দিই আমি,
ওকে দিলে দেখেন একটা তৈরি হয়ে গেছে, এখানে খেয়াল করছেন? এই যে বোঝা গেছে, এই যে তৈরি হয়ে গেছে একটু ছোট। সেটাকে আমি আমার একটু পরীক্ষা করে আসি এটা আসলে কেমন হলো। তাহলে আমি যদি এবার ডিএল একটা ডিটেল লাইন আমি ড্র করি, হ্যাঁ, ড্র করে ড্র করার পরে এখানে কিন্তু সবসময় দেখাবে কাকে, স্টাইলকে দেখাবে, লাইনের স্টাইল। তাহলে আমাকে এটা যখন স্টাইল বানাতে হবে না, এই দুটোকে যদি আমি ইউজ করতে চাই, স্টাইল বানাতে হবে এটার জন্য আমার। তো বেটার আমি একটা কাজ করতে পারি, ওই কই গেল, সরি, মডিফাই, এই ম্যানেজ, এখানে গিয়ে আমি লাইন স্টাইলে যাই। লাইন স্টাইলে গিয়ে সেন্টার লাইন যেটা এখানে বানানো আছে সেটাকে আমি একটা কি করি, নিউ দেই। সেন্টার লাইন কোথায়, এই সেন্টার লাইন যে 1/4 ছিল সেন্টার, তাই না? এটা আমি একটা নিউ দেই, নিয়ে দিয়ে আমি এটার নাম দিই, এটা নাম আমি সেন্টার লাইন দিই। হ্যাঁ, উল্টা হয়ে গেছে। এটার নাম আমি সেন্টার লাইন, অলরেডি সেন্টার লাইন একটা ছিল, আমি এটাকে একটা ক্লোন দিয়ে একটা 1 দিই আমি। হ্যাঁ, কারণ সেম নাম তো নিবে না। আমি দিলাম, দেওয়ার পরে তলায় চলে গেছে, ঠিক আছে। এবার এই সলিডের জায়গায় আমি দেখাবো কি, এখানে আমি দেখাবো আমি যে সি লিখলে সেন্টার লাইন চলে আসবে, এটা আমি 1/16 দিই, যেটা আমরা বানাইছি। তো এটা কালারটাকে আমি চেঞ্জ করে সে আমি বললাম যেটা আমি সায়ান কালারটা দেখতে চাই, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমি এবার ক্লিক করি, ক্লিক করে আমি এখানে যদি সি দেই সেন্টার লাইন 1, এটা কিন্তু আমারটা। আমি যখন অ্যাপ্লাই করবো তখন কিন্তু স্টাইলে এসে অ্যাপ্লাই করতে হবে। আর এটা যদি দিই, ওর রিয়েশো যেটা ছিল সেন্টার লাইন ছিল কোনটা, সি দিয়ে এই যে সেন্টার লাইন ছিল। ক্লিয়ার? তাহলে আমরা দুটো বানাইলাম না, বুঝে গেছে কি? তাহলে এবার ইচ্ছা মতো বিভিন্ন রকম লাইন প্যাটার্ন যেগুলো দেওয়া আছে সেটাকে একটু এডিট করে, এডিটে গিয়ে ওটা কি ফরম্যাটে বসানো আছে, কত স্পেসিং এ কিভাবে আছে, এটা যদি দেখি কোন স্কেলের জন্য, এবার আমার ড্রয়িং এর জন্য যে স্কেল দরকার সেটাকে বুঝে আমরা আমাদের লাইনগুলো ক্রিয়েট করতে পারবো না? পারবো। তাহলে লাইন এবং তার লাইন স্টাইল আগে লাইন, হ্যাঁ, লাইন প্যাটার্নটা আমরা আগে ঠিক করবো, তারপরে লাইন স্টাইলে আমরা করে আসতে পারবো কাজটা। এটুকু ক্লিয়ার না? তো এখন আপনার হাতে ফুল ফ্রিডম চলে আসছে, ইচ্ছে মতো লাইন বানান। এবার আমি একটা লাইন বানাতে বলি আপনাদেরকে, আপনারা বানান, আমি দেখবো আপনাদের প্রত্যেকের কাছে গিয়ে, যেটা স্পেসিংটা হবে এরকম যে, একটু লিখতে পারেন, একজন লিখেন। লাইনটা প্রথমে থাকবে হলো হাফ, তারপর থাকবে হলো 132, এরপর থাকবে 14। আমি আগে লাইনগুলো বলে যাচ্ছি, স্পেসিং গুলো সব সেম হবে। 14 লিখছেন? হ্যাঁ, এরপর হবে ডট, ঠিক আছে। ডটের তো কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, সুতরাং ডটই। আর এগুলোর মধ্যে স্পেসিং দিবেন 1/8, সবগুলোর মধ্যে স্পেসিং থাকবে 1/8। এই লাইনটা আপনার ড্র করে আমাকে দেখান। করে আমাকে দেখান। সময় আমি দিব আপনার জন্য সর্বোচ্চ 3 মিনিট। 7:42 এ আমি আপনাদের দেখতে শুরু করব, 7:45 এ।
হ্যাঁ এসি দিতে পারেন, সমস্যা নেই। আর 1 মিনিট পর আমি আসবো আপনাদের কাছে। ডট ডটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয় না। ডটের কি সাইজ দেওয়ার চেষ্টা করতেছেন আপনারা? ডটটা দেখা দিতে হবে তো। ভ্যালুর মধ্যে কিছু দিতে পারতেছেন না, তাই তো? আপনি ডট অপশনটাই পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, বুঝছে। আপনি হচ্ছে ডট অপশন পাইছেন, ডটের ভিতরে আপনি কোনো কিছু দিতে পারতেছেন না। আপনি ডট অপশন পান না কেন? আপনি যেটা দিয়ে কপি করতেছেন, যেটা দিয়ে আপনি দেখে ডুপ্লিকেট করে কাজটা করতেছেন, সেখানে ডট অপশন ছিল না। এই জন্য ডট অপশন আছে এরকম একটা জায়গায় আপনি করেন, তাহলে আপনি ডটটা পাবেন। আর ডটে কিছু ভ্যালু দিলে হবে কেন? ছোটবেলায় পড়ছেন না, ডট এমন একটা জিনিস যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, এটা কিছু দিবেন না তো, কিছু দিলে তো হবে না। ছোট করেন আগে, মানে চেষ্টা করেন। আমি কি আসবো এখন নাকি একটু সময় নেবেন আপনারা? শুরু করবো, দেখতে শুরু করবো? ঠিক আছে, হয়ে গেছে কাজ। দেখি পার্সেন্ট করতে। হ্যাঁ আমাকে দেখান, এটা এডিট অপশন করে আমাকে দেখান। ম্যানেজে যান, ম্যানেজে কি ওই অপশনটাকে ই করেন। না এখানে না তো, ওই প্যাটার্ন যেখানে আপনি বানাইছেন, লাইন প্যাটার্ন থেকে দেখাই তো ওইটা। ওটা তো স্টাইল, আপনি বানাইছেন এখন কোনটা? ড্যাশ হাফ স্পেস 18 ড্যাশ 132 স্পেস 18 ড্যাশ 114 স্পেস 18 ডট স্পেস 18, রাইট, ঠিক আছে, গুড পারসন। দেখি আপনার দুজনে কি সেম হয়েছে? ভেরি গুড পারসন। হচ্ছে না। আপনার দায়িত্ব, আপনার তো আপনি এক পাশ থেকে দেখতে শুরু করেন, এই পাশ থেকে, আপনার দায়িত্ব। আপনি ওই দিক থেকে শুরু করেন, ওই কর্নার থেকে শুরু করেন। প্রথমে এটা হচ্ছে না কারণ রং ঠিক করা হয়েছে। উচিত ছিল ডট আছে এরকম একটাকে, এটা আমি বলে দিই নাই, আমি আপনাদের আইকুটা বোঝার চেষ্টা করতেছিলাম। ডট আছে, আমি তো ডট শিখাই নাই, ডট আছে ড্যাশ আছে এরকম একটা, এটাকে দিয়ে ডুপ্লিকেট শুরু করতাম তাহলে ডটটা পাইতাম এবং ড্যাশও পাইতাম। ক্লিয়ার? তাহলে ডট আছে, ডট আছে এবং ড্যাশ আছে, দুইটাই আছে। হ্যাঁ পাইছেন আপনি? পারছেন? পারেন নাই? প্যাটার্নে যান, ড্যাশও আছে ডটও আছে, এরকম একটা অবজেক্ট হচ্ছে এইটা। এইটাকে যদি আমরা কি করতাম, এডিট করতাম, দেখেন এখানে ডটও পাবেন, ডটও আছে, তাই না? এরকম একটা নিয়ে যে ডুপ্লিকেট করে যে শুরু করতাম কাজটা, তার বাকিটা তো বুঝতে পারবেন, বাকিটা তো খুব সহজ, আপনারা সব পাবেন আমি জানি। আচ্ছা, প্রবলেমের জায়গাটা কি বুঝতে পারছেন? আমি আসলে যেটা বলে দেই নাই, ডটটা আমি শিখাই নাই, কিন্তু আপনাদেরকে আমি ডটটা করতে দিচ্ছি। রিজন হচ্ছে এইটাই যে আপনারা কোনটাকে পিক করতেছেন। ওই লাইনটা, যে লাইনটা ডট আছে, ওই লাইনটাকে ফলো করলেই আমার কাজটা, বাকি কাজটা সহজ, বাকি আপনারা পারবেন করতে, তাই না?
এবার আমি আরেকটা পয়েন্টে আসি। আপনারা মূলত কনসেপ্টটা বুঝতে পারছেন। মূলত আমি ডটটা শিখাই দেই নাই, এই ডটটা খুব সহজ এখানেই আছে। এটা বুঝলেন কিনা এটা বোঝার জন্যই আমি ডটটা বলে দেই নাই। এখন বাকিটা পারবেন, বাকিটা না পারার কিছু নাই। এবার আমি আরেকটা অংশে আসতেছি। এবার দেখেন আমি আরেকটা প্রশ্ন আসতেছে। তো আমরা শিখলাম কি, যে যেকোনো ধরনের লাইন আমরা তাহলে ক্রিয়েট করতে পারবো। এই লাইনটাকে থিকনেস দিয়ে, কালার দিয়ে আমরা লাইনের স্টাইলও তৈরি করতে পারবো। এই লাইন স্টাইলটা আমাদের প্রজেক্টে আমরা যখন ইউজ করব, লাইনের ইউজ যেখানে যেখানে আসবে, পরবর্তীকালে ওয়ার্কিং ড্রয়িং করতে গেলে আমরা শিখবো, সেখানে বিভিন্ন ধরনের লাইনের প্রয়োজনীয়তা আসবে। ওয়ার্কিং যখন আমরা এখন টেমপ্লেট কিভাবে বানাতে হয়, কিভাবে একটা ড্রয়িং ঢোকাতে আমরা শিখি নাই এখনো। এটা আমরা যখন শিখবো আরো কয়েকটা ক্লাসের পরে, তখন আমরা দেখবো যে কিভাবে লাইনগুলোকে আসলে টুডির কিছু ইউজ আমাদের আসলে রয়ে গেছে। কেমন কিছু ইউজ টুডির রয়ে গেছে। যেমন আমি হোয়াটসঅ্যাপে আজকেই মনে একটা ফাইল ছিল, আমি দেখি এটা। আমি ফরওয়ার্ড দিই একটু আমাদের আরভিটি গ্রুপে। আমি একটা ফাইল মাত্রই হোয়াটসঅ্যাপে দিছি। দেখেন এটা আমার একটা কাজ, চলমান কাজের একটা ছোট পোর্শন। আমি আজকেই স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে দেওয়ার জন্য আমি এটা কি করছি, ঠিক আছে, এটা আমি ক্রিয়েট করছি, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা আমি আরো একটা ফাইল দিই, একটা ফাইল আসলে বোঝা যাবে না ওটা কি আসছে নাকি, একটু দেখি না। আচ্ছা আছে। দেখছেন, খেয়াল করে দেখেন এটা এটা খেয়াল করেন, এটা রেভিটের আউটপুট, ঠিক আছে। এটা কি হয়েছে, ঠিক আছে, খেয়াল করে দেখেন এটা টোটাল রেভিট থেকে এটা আসছে। এই ওয়ার্কিং ড্রয়িং একটা ছোট পোর্শন, এটা প্রায় 250 পৃষ্ঠার একটা ওয়ার্কিং ড্রয়িং বুকের একটা পেজ। এখানে দেখেন লেভেল, এই লেভেলগুলো কাস্টমাইজ করা, ডটেড লাইন, এই জিনিসগুলো, হ্যাঁ। তারপরে ইনফরমেশন গুলো দেখেন, টোটাল জিনিসটা করা হয়েছে কিছু রেভিটে। রেভিট থেকে সেকশনটা জেনারেট করা হয়েছে। ক্লায়েন্টকে দেওয়ার সময়, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে দেওয়ার সময় আমাকে কিসে দিতে হবে, ক্যাডে, তার জন্য এটা জেনারেট করা, ঠিক আছে, এটা তাকে দেওয়া হয়েছে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে ওয়ার্কিং ড্রয়িং এই পর্যায়ে এসে কিছু জিনিস আছে যেগুলো, যেমন এই জিনিসটা পুরোটা আমার টুডিতে ডেভেলপ করা, এটা আমি থ্রিডি করি নাই। চাইলে থ্রিডি করতে পারতাম, কিন্তু এটা একটা জেট ফুয়েল ট্যাঙ্ক, ঠিক আছে। জেট ফুয়েল ট্যাঙ্কের আমি তো মডেল নিট, খুব প্রপারলি নিট একটা মডেল আমি বানাইছি, ট্যাঙ্কের ভিতরে সেকশন করছি। এই স্টিল ট্যাঙ্ক সহ যে ব্যাপারটা, হ্যাঁ, এই যে ট্যাঙ্কের যে ফুয়েলিংটা যে এখান থেকে যে নিবে, এই ফাউন্ডেশন বা এই লেভেলের জিনিসগুলো মডেল তো উপর থেকে দেখা যাবে না। ওয়ার্কিং ড্রয়িং একটা সেকশন শুধু আসবে, আর অনেক ধরনের ওয়ার্কিং ড্রয়িং আছে, এটা একটা পোর্শন এখানে আসবে, একটা সেকশনে শুধু এটা দেখা যাবে। এই অংশটা মডেল না বানায় এটা টুডিতে করলে কাজটা খুব সহজ ওয়েতে করা যায়, ফাস্ট করা যায়। আর আর্কিটেকচার কাজ তো এখন স্ট্রাকচার একটা ফাইনাল হয় না এখনো। স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এটা দেখার পর কি করবে, আবার এখানে তার অবজারভেশন গুলো দিবে, এগুলো পরিবর্তন ঘটবে, তাই না। সো আমি এই অংশটুকুকে আমি কি করছি,
শুধু 2D, এইখান থেকে পুরো সবই 3D, শুধু এই অংশটাকে আমি 2D তে করছি, করে দিচ্ছি। সে স্ট্রাকচার ফাইনাল করার পর, অ্যানালাইসিস করার পর সাইজগুলো আমাকে দিলে দেন, আমি এটা আপডেট করি। তখন 3D তেও করতে পারবো, এটা আমি 2D তেও রাখতে পারবো, এটা কোনো বিগ ডিল না, ঠিক আছে। এবং এটা খেয়াল করে দেখেন, প্ল্যান এই সেকশন মার্ক এটা না, এই সেকশন মার্কটা আমি তখন ডিসকাশনের জন্য আমি দিছিলাম। এই খেয়াল করে এই লাইনগুলো সব 2D লাইন, বিভিন্ন থিকনেস, বিভিন্ন রকমের থিকনেসের লাইন, খেয়াল করছেন? এই লাইনগুলো কেন এরকম? এই 2D লাইনগুলো লাইন স্টাইল জেনারেট করে আমি করছি, এবং এই লাইনগুলোর এক একটা মিনিং আছে, আলাদা আছে, লিজেন্ড আছে, সেই লিজেন্ডে বলা আছে কোনটা কি মিনিং, ঠিক আছে। ফুল টাইম 1 2 3, কোন দিকে পিট আছে, কোন দিকে কি আছে, এটা আন্ডারগ্রাউন্ডের যে পার্টটা, সেই পার্টের একটা অংশ, সেই গুলো কোথায় কি, গ্রিড লাইনগুলো কোথায় কিভাবে আছে, কেমন? তো খেয়াল করেন সেখানে এই যে ড্রয়িংটা, এই ড্রয়িং এর মধ্যে এই লাইনগুলো মেকানিক্যাল লাইন, মেকানিক্যাল পাইপ। এখানে আমার এটা হচ্ছে আমার পদ্মা বায়ু থেকে এসে যে লাইনটা ঢুকবে, আর এটা হচ্ছে আমার যেটা কন্ট্রোল রুমে ঢুকবে, যেখান থেকে আসলে বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো কি করবে, ফুয়েল গুলো নিবে। অর্থাৎ যেখানে আমার ই পয়েন্ট আছে, কি বলে, ডিসপেন্সার পয়েন্ট গুলো আমার যেখানে আছে, ব্লু গুলো ডিসপেন্সার, আর রেডটা হচ্ছে আমার পদ্মা বায়ুর লাইন। এই যে এসে ঢুকতেছে এবং এদিক থেকে বের হচ্ছে, কেমন? তো এই লাইনগুলো কিন্তু আমি কিসে দিছি, 2D তে রাখছি, এবং 3D তে আমি অযথা বানানো যায় নাই। কেন? কারণটা এগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এমএপি ইঞ্জিনিয়ার যে এটা কাজ করবে, সে কাজ করার পর সে কিন্তু এগুলো সাইজ বিভিন্ন রকমের মোটর টটর পাম্প টাম্প অনেক গল্প আছে, হ্যাঁ, সে গল্পগুলো সে বসাবে। আমি ওর কনসেপ্ট যে বেসিক লাইনগুলো খালি বসাইছি, তো অযথা এগুলো পেছনে সময় কেন নষ্ট করবো? আমি যদি আমার লাইনের স্টাইল গুলো ভাবে বানায় রেখে আসি কোনটা কি পারপাস ইউজ হবে, তো আমার রেভিটে ফুল ডিটেল নিট মডেল অ্যাজ ম্যাক্সিমাম পসিবল আমরা বানাবো। কিছু লাইন থাকতে পারে যেগুলো আমি ওই 2D লাইন থেকে এনে আমি বসাবো। ক্লিয়ার? তো এটা হচ্ছে বিষয়। তো এবার আমি আসি যে রেভিটে লাইনের স্টাইলটা আমরা বুঝলাম, লাইনের স্টাইল বুঝলাম, লাইনের প্যাটার্ন বুঝলাম। এবার আসি এখানে অ্যানোটেশন, এসে অ্যারো হেড এবং টেম্পোরারি ডাইমেনশনটা আমরা প্রথম দিন শিখছিলাম, মনে আছে? ডাইমেনশন ধরলে আমি ফেস এবং ওপেনিং এ দিয়ে রাখবো, ওটা যে সিলেক্ট হলে অটোমেটিক যেন ক্লিয়ার মেজারমেন্টটা ধরে, খালি বারবার সেন্টার ধরতেছিল, ক্লিয়ার মেজারমেন্ট ধরতেছিল না, মনে আছে বিষয়গুলো? আমরা প্রথম দিন শিখছিলাম, তাই না? তো এখন ম্যানেজে গিয়ে এখানে যাওয়ার পরে এই অ্যানোটেশন থেকে আরেকটা জিনিস শেখার আছে আমাদের, খুব ইম্পর্টেন্ট, শিখছি অ্যারো হেড। এই অ্যারো হেডে গেলে যে কয়েক ধরনের অ্যারো সাধারণত আমাদের ওয়ার্কিং ড্রয়িং এ দরকার হয়, সব ধরনের এখানে মার্কিং গুলো এখানে আছে। মুশকিল হচ্ছে আমরা অর্ডিনেশন করতে যাই, এই অ্যারো হেডটা কি সাইজের হবে, স্কেলের সাথে ছোট বড় করার অপশনটা আমরা পরবর্তীকালে খুঁজে পাবো না। কিভাবে এই অ্যারো হেডটা ছোট বড় করা যায়, সেই জিনিসটা জায়গাটা হচ্ছে এখানে। সে ফর এক্সাম্পল আমি একটা ডাইমেনশন দিই, ডিআই, আমি এটার সাথে এই ডাইমেনশনটাকে মার্ক করি। এখন দেখতেছি যে আমার কি হচ্ছে, যে এই টিক মার্কের যে অ্যাঙ্গেলটা, এটা অনেক বড় আমার এই ছোট ডিজাইনের তুলনায়। তো কি হতে পারে, আমি এটাকে এখান থেকে এডিট অপশনে গেলে আমি যদি দেখি যে এখানে বলা আছে টিক মার্ক লাইন ওয়েট, মানে মোটা চিকনটা 1 লাইন ওয়েট ধরো, ঠিক আছে, টিক মার্কের লাইন ওয়েট। এরপরে গ্যাপ, এরপর আছে কি উইটনেস 1/16, উইটনেস এক্সটেনশন মার্ক 332। সো 116 থেকে আমি আমি এটাকে আগে ডুপ্লিকেট করি, আমি পাশে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। পাশে রাখলাম, ঠিক আছে। আমি এটাকে এবার ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করে আমি বললাম যে আমার এটাকে আমি 132 স্কেলে বানাতে চাই, 132, কেমন? আমি ওকে করলাম, কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না। এর কারণ আমি নামেই পরিবর্তন করছি, নিচে আমি পরিবর্তন করি নাই। টেক্সট আছে কি 332, তো আমাকে কি করতে হবে 1/32 এটা ইনটু করতে হবে। করলে এটা ছোট হয়েছে, কিন্তু আমার টিক মার্ক কি চেঞ্জ হয়েছে, 3 ভাগের 1 ভাগের সাইজও হয়ে গেছে, কিন্তু এখানে পরিবর্তন ঘটে নাই। তো আমাকে পরিবর্তন করতে গেলে কি করতে হবে, তাহলে আমাকে টিক মার্ক উইটনেস লাইন এই জায়গাটা পরিবর্তন আনতে হবে। উইটনেস লাইন
ডাইমেনশন লাইন এক্সটেনশনের 332 আছে, এটা আমি 1/32 ইঞ্চি করলাম, কেমন? কন্ট্রোল সি। এখানে উইটনেস গ্যাপ এটাকে আমি সেম দিলাম, দিয়ে আমি ওকে করলাম। তো কি হয়েছে যে এক্সটেনশনটা সাইজ মতো চলে আসছে, কিন্তু এই টিক মার্ক যেটা সেটা তো পরিবর্তন ঘটে নাই। এটা এটা একটা মুশকিল। এই টিক মার্কের কোনো অপশন এখানে বলাও নাই। আমি এই অপশনে গেলে এই টিক মার্ক নিয়ে কিচ্ছু বলা নাই, শুধু বলা আছে অ্যারো বলে যে কথাটা বলা আছে, টিক মার্ক হচ্ছে অ্যারো, ডায়াগোনাল 1/8, তাই না? এটা ডায়াগোনাল আমি যদি 1/16 নেই ডট ফিল্ড, সে ডট হয়ে গেল। কিন্তু আমি তো ওটা চাই না, আমি চাই টিকটাকে সাইজটা একটু ছোট করতে খালি। তাহলে এই টিক মার্ক এখানে বলা আছে কি ডায়াগোনাল 1/8, তাহলে ডায়াগোনালের মধ্যে এর থেকে ছোট আর কে আছে আমি একটু দেখি, একটু ক্লিক করি। এখানে ডায়াগোনাল নামে আর কে কে আছে? ডায়াগোনাল নামে আর একটাই আছে, 364। তো ডায়াগোনাল নামে এটা যদি ওকে, তাহলে এটা ছোট হয়েছে। তো আমি যদি মনে করি যে এটা ঠিক আছে, তাহলে ওকে। এই লাইন ওয়েটটা অনেক মোটা দেখাচ্ছে মনে হচ্ছে, তাহলে আমি লাইন ওয়েটটা বলা আছে, লাইন টিক মার্ক লাইন ওয়েট কোথায়? লাইন ওয়েট 1 বলা আছে, এটা আমি 0.5 যদি দিই, ও সরি লাইন ওয়েট এটা 5 আছে, এটা যদি আমি 2 দিই তাহলে একটু একটু কম দেখালো মোটাটা, তাই না? কিন্তু আমি যদি মনে করি এই টিক মার্কটা আরো ছোট দরকার, বা আমার মতো করে আমি আরেকটু ই করতে চাই, বড় করতে চাই, তাহলে কি করব? আমার তো অপশন আছে দুইটা মাত্র, 364, আরেকটা পাইলাম কি 1/8। আমি যদি 1/16 চাই তাহলে কি হবে? আমি আরেকটা ড্র করি। এটা তো আমরা তখন 132 ড্র করছিলাম, 132 দেখালে এটা মতো করে হয়ে যাচ্ছে। আমি এটাকে যদি ডুপ্লিকেট করি, এবার 132 2 নম্বর ফাইল থাকলো, হ্যাঁ, এরিয়াল 2 নামে যেটা আছে সেটা আমি দিলাম। এখন আমি যখনই ইসে যাব যে ম্যানেজে গিয়ে এই অ্যারো হেড যেটা আছে না, অ্যারো হেড, এখানে ক্লিক করে আমি ডায়াগোনালটা খুঁজবো। এবার ডায়াগোনাল কে আছে? আমি দেখলাম ডায়াগোনাল আছে 1/8, 3/64, এটা দুজনেই আছে, আর কেউ নাই। তো 1/8 কে আমি সিলেক্ট করে আমি ডুপ্লিকেট দিই, এটা নাম দেই 1/16, নতুন একটা নাম আমি দিলাম। তারপর আমি বললাম এবার কেকের সাইজ হবে 1/16। এবার এই অপশনটা আমি কোথায় পাবো? এই এডিট অপশনে যখন আমি যাবো, ওই যে ওখানে সেট আপ করে আসছে আমি, এবার এখানে সে দেখাবে যে তুমি এবার চেঞ্জ করতে পারো, 1/16 করে নতুন একটা জিনিস আসবে ডায়াগোনালে। এই 1/16 একটা চলে আসলো। ওইখানে যে 1/16 আমি সাইজটা চেঞ্জ করে আসছি, এবার মাঝখানে একটা সাইজ আমি পেলাম। বোঝা গেছে? এটা সবচেয়ে ছোটটা, এটা এক সাইজ বড়, এটা আরো বড়। তাহলে ওই যে ম্যানেজে গিয়ে অ্যারো হেডের ভিতরে গিয়ে আমি যে পেলাম অ্যারো হেড, ওখানে গিয়ে যদি বিভিন্ন টাইপ ডট আছে, ডায়াগোনাল আছে, অ্যারো চিহ্ন আছে, ওখানে আরো 7-8-10 রকমের আছে, ওগুলোকে নিয়ে আমরা আমাদের ড্রয়িং অনুযায়ী আমি নিজেরা বানায় রেখে যদি একবার সেট করে আসি, তারপর আমরা এখান থেকে দেখাতে পারবো না? বিভিন্ন স্কেলে বিভিন্ন সাইজের ড্রয়িং এর ক্ষেত্রে আমরা দেখাতে পারবো না? পাওয়া যাবে? আচ্ছা, এই পয়েন্ট আমরা এর আগে একবার আলাপ করছিলাম। আমাদের স্ট্যান্ডার্ড ইম্পোর্ট বা এক্সপোর্ট করার অপশন আছে। আমরা চাইলে নতুন একটা প্রজেক্ট যখন ওপেন করব, আমরা যে কোনো একটা প্রজেক্ট এইরকম যত অ্যারো হেড আছে, যত রকম লাইনের টাইপ আছে, যত রকমের টেক্সটের প্যাটার্ন আছে, যত রকম হ্যাশ আছে, আমরা যদি এইরকম যদি একটা বিশাল লাইব্রেরির মতো বানায় অপশনগুলো সেট করে আসি, একটা প্রজেক্ট যেগুলো আমি ইউজ করি, সব হয়তো ইউজ হলো না, কিছু বানানোর সময় তখন বানাই ফেললাম, পরে নতুন করে প্রজেক্ট ওপেন করলে আমরা স্ট্যান্ডার্ড গুলো যখন ওই ফাইলটা দেখাই আমরা চ্যালেঞ্জ নিতে পারবো। নিলে হবে কি, ওই ফাইলের ড্রয়িং ডিজাইন কিছুই আসবে না, কিন্তু স্ট্যান্ডার্ড গুলো সব ওখানে চলে আসবে। বুঝতে পারছি? একদম হ্যাশ থেকে শুরু করে সবকিছু প্রতিবার আমরা বানাবো না। যদি মনে হয় একটা প্রজেক্টে 3টা বানাইছিলাম, তো ওইটাই আমরা কি করবো, পরের প্রজেক্টে আবার স্ট্যান্ডার্ডটা নিবো, আমি দেখাই দেবো একদম শেষের দিকে আমি গিয়ে দেখাই দেবো। আমি যখন এটা রিমুভ করবো, নিয়ে যাবো আরেকটা প্রজেক্টে, তখন আরেকটা প্রজেক্টে নতুন আরো 5টা অ্যাড হলো, এভাবে করে এটা রিচ হতে থাকবে, রিচ হতে থাকবে এটা, তাই না? একসময় দেখা যাবে আমাদের নিজস্ব একটা স্টাইল, প্রত্যেক অফিসে নিজস্ব স্টাইল একটা দাঁড়া যায় কিন্তু।
দ্বারা যায়, নিজস্ব একটা স্টাইল দ্বারা যায়, তখন দেখা যায় যে কি এখানে অনেক রকম প্যাটার্ন। তবে এই জন্য চেষ্টা করতে হবে, আমাদের খুব বাজে একটা আছে, অভ্যাস আছে। নতুন একটা লাইন বানালাম, এক্স ওয়াই ওয়াই ওয়াই, এবিসি, ফাইনাল, এগেইন ফাইনাল, ফাইনাল ফাইনাল। মানে যখন যেটা বানাচ্ছেন, নামের প্রথম করে একটু ধৈর্য রাখতে হবে, নামকরণ গুলোকে প্রিসাইজলি সিকুয়েন্সিয়ালি রাখবেন। হবে কি আরেকটা প্রজেক্ট যখন নেবেন এভাবে নিতে পারবেন। ওইরকম করলে হবে কি নিজের একটা সব পাজল হয়ে যাওয়া লাগবে, পুরো সার্কাসের মতো খুঁজে আর পাচ্ছে না, কারণ ও তো সিরিয়াল গুলো রাখার সময় একদম মিলিটারি শাসনের মতন, সেন্ট্রাল লাইন 1, সেন্ট্রাল লাইন 2, সেন্ট্রাল লাইন 3 একই রকম ড্যাশ দিয়ে করে জানো, তাহলে সেন্ট্রাল লাইন শব্দটা দিয়ে আগে লিখলে অ্যালফাবেটে একটা সিরিয়ালে ওভাবে থাকবে। এরকম আমার ওয়ালও বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন হতে পারে না। আমি যে প্রজেক্ট দেখালাম, এই প্রজেক্টের ওয়াল আমার কাছে প্রায় 10 থেকে 12 রকম ওয়াল আমার বানানো আছে, প্রত্যেকটা একদম সিস্টেমেটিক। এই প্রজেক্টের প্রয়োজন আমার বানাতে হয়েছে। আরসিসি প্রায় 4 থেকে 5 রকম বানাতে হয়েছে, ব্রিক ওয়াল এরকম 4 থেকে 5 রকম। তো এরকম বিভিন্ন টাইপের ওয়াল আমাকে এখানে বানাতে হয়েছে। আমি আরেকটা প্রজেক্ট করবো, স্ট্যান্ডার্ডটাকে কি করবো, খালি মুভ করবো, এই ওয়াল প্যাটার্ন এই যে সব অটো মুভ করবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো আমি দেখালাম যে কিভাবে তিনটা জিনিস তৈরি হয়। একইভাবে টেক্সট, টিএক্স সংক্ষিপ্ত কমান্ড, টেক্সট। এই টেক্সটটাকে আমি যদি ক্লিক করি, যা খুশি তাই লিখতে পারি, তাই না? যা খুশি তাই লিখতে পারে। এটা যে ক্যাপস লক দিয়ে লিখলে একইভাবে কি হবে, ক্যাপস লক করে আসলো। এখন এটাকে যেরকম ছোট বড় করতে চাই, এটা মনে করেন এভাবে আছে, কি করবো, আমি সিলেক্ট করার পরে এই যে এখানে সেন্টার অ্যালাইন দিব, একসাথে সেন্টার হয়ে গেল। আমি টপ এভাবে সেন্টার অ্যালাইন দিয়ে একসাথে হয়ে গেল, টপ অ্যালাইন দিই, বোঝা গেছে? সেটা এখানে আছে, এটা এখানে আছে। আমি চাচ্ছি যে এই দুটো এক লাইনে আসুক, আমি এই যে দেখাই দিচ্ছে, ছবি দেখলে বোঝা যায় কোনটা কি মিনি। ক্লিক করি, এক লাইনে চলে আসছে, তাই না? আবার যদি এমন হয় যে এটা মানে এটা একই লাইনে নাম চাচ্ছি নিচে নিচে সেন্টার করে আসুক, এটা এবং এটা সিলেক্ট করি, এই ক্লিক করি, এক সেন্টার চলে আসছে। ওকে, আবার টিএক্স কমান্ডটা নেওয়ার পরে এই পাশে দেখেন অ্যারো মার্ক এইভাবে আছে। আমি যখন এভাবে ক্লিক করি, তাই না, এভাবে ক্লিক করার পর যদি আমি লিখি, অ্যারো মার্ক চলে আসলো। এটা ক্লিক করার পরে এই অ্যারো হেডটা খুব বেশি ছোট লাগতেছে, তাই না? এই অ্যারো হেডটা চেঞ্জ করার জন্য আমার প্রয়োজন হতে পারে এই ক্লিক করে, এই যে আমরা এর আগে দেখে আসছি না অ্যারো কত রকমের আছে, নিয়ে আমি একটু করে আসি, এটা ডট, এটা দিচ্ছি, এরকম চলে আসে। প্রয়োজন অনুযায়ী আমরা অ্যারো হেড চেঞ্জ করতে পারবো। আবার যদি আমার টেক্স এটা সিলেক্ট করে সিএস দিই, মানে টেক্স দিলে বা সিএস দিলে একইভাবে আসবে। এটা যদি একটা ভাঁজ সিস্টেম, তীর চিহ্নটা ভাঁজ হয়ে তারপর চাপে, এর মানে হচ্ছে এটা এভাবে করে লিখতে পারবো। খেয়াল করছেন? ইটস প্রিটি সিম্পল। সিলেক্ট করার পর সিএস কমান্ড দিলে সিএস কমান্ড দিব, তারপরে অথবা টিএক্স কমান্ড দিলে টেক্সট আসবে। এখানে বলা আছে, আমি যদি কার্ভটা নেই, তাহলে আমি এটা অনেক জায়গায় আছে যে জায়গায় হয়তো এই চিহ্নটার চেয়ে কার্ভটা অনেক বেশি যৌক্তিক হতে পারে। যেমন আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম, না এই ফাইলটা না, আরেকটা ফাইল ছিল, সে যেমন এটা হবে না। তো ওই জায়গাটাতে আমি যেমন এটাতে আমি কি করছি, এই কলাম গুলোকে বোঝানোর জন্য ওই কার্ভটা ইউজ করছি, কারণ এটা সোজা স্ট্রেট আনতে গেলে এখানে আমার আরো কিছু গ্রাফিক্যাল ইউজ ছিল, যেখানে এই সেন্টার লাইনের স্ট্রেট লাইনের সাথে আরো অনেক স্ট্রেট বা অর্থোগোনাল লাইনের সাথে ওই লাইনটা একটা এডিশনাল লাইন, যেটা কিনা মিসলিড করতে পারে ক্লায়েন্টকে, আমি কার্ভ দিয়ে দিচ্ছি ওটা। ফলে কার্ভ লাইনটা খুব সহজে আইডেন্টিফাই করা যায় ওই জায়গায়, যে অনেকগুলো স্ট্রেট লাইনের মধ্যে, হ্যাঁ, বুঝতে হয় যে এটা কোথায় কোনটা আমি ইউজ করবো। টেক্সটের কমান্ড হচ্ছে এখানে, কেমন বোঝা গেছে? এগুলো অ্যালাইনমেন্ট গুলো ঠিক করা যায় একই প্রসেসে। এবার টেক্সটটা ছিল অ্যানোটেশনের পার্ট, কেমন? এনভায়রনমেন্ট সেটিং এর আরেকটা পার্ট হচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে হলো প্যাটার্ন, ফিল্ড প্যাটার্ন। এই ফিল্ড প্যাটার্নে ক্লিক করে দেখেন, আমাদের এখানে যে কটা প্যাটার্ন বলা আছে সে কটা প্যাটার্ন এখানে লোড দেওয়া আছে। এই প্যাটার্ন গুলোকে চাইলে আমরা নিজেরা এখান থেকে নিয়ে, এই প্যাটার্ন দুই রকম, একটা হচ্ছে মডেল প্যাটার্ন, একটা হচ্ছে ড্রাফটিং প্যাটার্ন।
মডেল প্যাটার্ন আমরা কোথায় ইউজ করি? থিওরিতে, যেটা আমরা থিওরি দেখতে চাই, আর ড্রাফটিং প্যাটার্ন 2D এর জন্য। এই প্যাটার্ন গুলা এখানে দেয়াই আছে। এই প্যাটার্ন গুলাকে যদি আমি ইউজ করতে চাই, নতুন একটা প্যাটার্ন যদি বানাতে চাই, একই রকম লাইনের মতো, সে আমি চাচ্ছি যে এই লাইনটা আরেকটু ঘন হয়ে আসুক। কি করব? এখানে গিয়ে ফিল প্যাটার্ন, তো আমি চাচ্ছি কি এই লাইনটা একটু ঘন হোক, এটা। হ্যাঁ, তো এটাকে আমি আগে এটা ডুপ্লিকেট করবো। এটাকে সিলেক্ট করে যদি আমি ডুপ্লিকেট করি, তাহলে ওই রকম আরেকটা তৈরি হচ্ছে স্পোর টুল, দেখছেন সিরিয়াল নাম্বার সে অটো ঠিক করে নিচ্ছে, সেটাই রাখবো। তাহলে সিরিয়াল নাম্বারটা কষ্ট করে লিখতে হবে না, আর যেসব জায়গায় লেখা আছে সেসব জায়গায় লিখে একই রকম রাখবেন। এটা হলো, এবার একই জিনিস তো হলো হুবহু, রিনেম না হয়েছে, কিন্তু ও প্যাটার্নে করে পরিবর্তন আসছে। এটা যদি আমি ডাবল ক্লিক করি, তখন কি হবে? এই উইন্ডোটা আসবে। তখন কি আমি এই স্কেলটাকে যদি মনে করি আমি 1/32 দিতে চাই, তাহলে কিন্তু দেখেন 1/32 স্পেসিং ও কিন্তু ক্রিয়েট করছে। হ্যাঁ, কিভাবে বুঝবো? এখন দুটোতে একই রকম লাগতেছে দেখতে। এটা ওকে করি। আমি এবার FRR বলে ফিল রিজিয়ন, যে অথবা অ্যানোটেশনে গেলে এই যে ইসে পাবো, অথবা অ্যানোটেশনে গেলে এই যে রিজিয়ন ক্লিক করি। সে আমি এটা রেক্টেঙ্গেল নিলাম, ক্লিক করে আমি ওকে করলাম। হ্যাঁ, এটা এরকম দেখাচ্ছে, কিন্তু আমি এডিটে গিয়ে আমি আমার দেখাই দিতে হবে আমি কোনটা ইউজ করবো। আমরা তখন কোনটা ইউজ করছিলাম? এটা আমি প্রথমে এটা নিই, যেটা রেগুলার ছিল। এটা এরকম দেখাচ্ছে, তাই না? এটাকে আমি কপি করি, এটা কেমন কপি করার পর এটাকে আমি এবার ডুপ্লিকেট দিই, কারণ আমার তো আরেকটা নাম লাগবে। সেম নামে দিলে তো ও একই রকম জিনিসটা ধরবে। এবার এখানে গিয়ে আমি দেখাই দিই যে কি আমি কোনটা, আমি এটা দিতে চাই। ওকে ওকে, ডিফারেন্স বোঝা যায়? জাস্ট ডাবল করে ফেলছি না? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে প্যাটার্ন তো এখানে খুব লিমিটেড প্যাটার্ন আছে। গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে গেলে অনেক সময় প্রচুর প্যাটার্ন অটোক্যাডে পাওয়া যায়, প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। অটোক্যাডে যে প্রচুর পাওয়া যায় আবার যেভাবে আমি বলছি ঠিক সেরকমও না, কিন্তু অনেক সময় বিভিন্ন রকম প্যাটার্ন তো প্রয়োজন হয়। সেই প্যাটার্ন গুলোকে আমি কিভাবে ইউজ করবো? তো আমরা যদি গুগল করি, এটা ইন্টারনেটে কোনো প্রবলেম আছে কি? আমরা যদি গুগল করি .pat লিখতে পারেন, পিটিএ না পিএটি, ডট, তো .pat যে ফাইলটা আমরা এখান থেকে নিলাম, সিঙ্গেল ক্লিকে ডাউনলোড হলো, সেই ফাইলটাকে আমরা এখানে রাখছি। কেমন? এবার আমি রেভিটে যাই। রেভিটে গিয়ে আমি একটা প্যাটার্ন আমার দরকার, তাই না? আমি একটা প্যাটার্ন এখানে ইউজ করছি, FRR কমান্ড দিয়ে আমি এটাকে, বা আমি আগে লোডটা করে নিয়ে আসি আগে ফাইলটা। ওই ফাইলটা কিভাবে আনবো? তো ম্যানেজে গিয়ে সেম প্রসেসে এখানে যাওয়ার পর আমি যখন ফিল প্যাটার্নে যাব, এখানে আমি একটা নিউ প্যাটার্ন তৈরি করব, নিউ ফ্রেশ, যেটা এখানে নাই। নিউতে গেলাম, যাওয়ার পর এটা কাস্টমাইজ জিনিসটা আমি তো বানাবো একটা বা আনবো, এই কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজ ক্লিক করবো, বলছে ফাইলটা কোথায় আছে সেটা আমি এবার দেখাই। ওকে, এখানে আছে, এই চলে আসছে না? ওকে দেই, ওটা নাম নিছে, ওকে দিই। এবার FRR দিই, দেওয়ার পরে আমি এবার একটা রেক্টেঙ্গেল টানি। এই অবজেক্টটাকে আমি চাই ওই প্যাটার্ন দিয়ে ফিল করতে, ঠিক আছে? এটা ওকে দিই। এখানে আমি চাই এখানে যে RF নাম দিয়ে, যেটা আমরা আনছি আর দিয়ে, তাই না? যে RF হয়ে গেল, RF প্যাটার্ন, এই যে আমি ওকে দিই, ওকে দিই। দেখছেন চলে আসছে? বেশ কঠিন না বিষয়টা? তবে এটাকে যদি ছোট বড় স্কেল করতে চাই, তাহলে কি করব? ওই ডাবল ক্লিক করলে ভিতরে স্কেল আসবে, স্কেলটাকে আমি ছোট বড় করলে এটা বড় ছোট হবে। তাহলে এই যে অনলাইনে যে হাজার হাজার প্যাটার্নের যে ফ্রি ফাইল দিয়ে রাখছে, কোন সময় ডলার বসায় দেয়, এগুলো ফ্রি ডাউনলোড করে নিয়ে .pat যে সাইটটা, এখানে অনেক আছে। এগুলোর মধ্যে যেগুলো বেশি
যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেগুলো যেগুলো বেশি প্রয়োজন হবে সেগুলো ডাউনলোড করে রাখবেন। কোথায়? এগুলো ডাউনলোড করে রাখবেন, আপনারা যার যার একটা লাইব্রেরি বানিয়ে নিয়েন। তো এইরকম অনেক প্যাটার্ন থাকবে। তাহলে আমি যখনই এবার এটাকে সিএস কমান্ড দিয়ে যদি আমি ক্রিয়েট সিমিলার, তাই না, সিএস কমান্ড দিয়ে যদি আমি আরেকটা ব্লক আঁকি, হয়ে গেছে না? বুঝে গেছে? এই জিনিস যদি বসে বসে ক্যারে আঁকতে যেতাম আমরা, এবার বুঝেন। তারপর সেই পুরোনো কথা, তারপর ক্লায়েন্ট এসে যদি বলে এটা এখান থেকে এক ফিট পরে সরাই দেন, তারপরে বুঝেন, তাই না? তো আমাদের কারণে কি আমরা এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা নিলাম, এবং এটাকে ডাবল ক্লিক করে, সে ফর এক্সাম্পল আমরা যদি বলি যে কোন একটা জায়গায় আমাদের অ্যামেন্ডমেন্ট আসছে, সে অ্যামেন্ডমেন্ট এরকম যে এল শেপের হবে, এই অংশটা আমার নাই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই অংশ নাই হয়ে যাবে। তা কি করব, এখান থেকে কানেক্ট করব, এখান থেকে কানেক্ট করে এটাকে মুছলাম, ওকে দিলাম, তো হয়ে গেল না জিনিসটা? প্রিটি সিম্পল, প্রিটি সিম্পল, এটা একেবারেই সহজ। হ্যাঁ, তো এভাবে আমরা যে প্যাটার্ন গুলো আমাদের প্রয়োজন অনলাইনে আছে, এবার আপনি যদি বলেন যে না তাও আমার হবে না, আমি নিজেই প্যাটার্ন বানাবো, ইচ্ছা হইলো আর কি, হইতে পারে না, কতজনের কত কিছু ইচ্ছা হয়। অটোক্যাডে আপনি যা খুশি তাই আঁকেন, ওটাকে ডট পিএটি মোডে সেভ করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। পিএল পলিলাইন কমান্ড নিলাম, এটাকে যদি আমরা সিলেক্ট করি, এটা থার্ড পার্টি একটা অ্যাপস আছে, আমি জানি না এটা এখানে ডিরেক্ট দেখা গেলে, আমার খেয়াল নাই, এটা ডট পিএটি ডট পিএটি ডট পিএটি, এখান থেকে থার্ড পার্টি একটা অ্যাপস আছে, আমার এই মুহূর্তে খেয়াল নাই, এটা অ্যাডভান্স টাইপের। অটোক্যাডে যে কোনো লাইনকে ডট পিএটি মোডে সেভ করা যায়। ডট পিএটি এক্সপোর্টার বলে সার্চ দিলে আপনারা অনলাইনে পাবেন, এটা সম্ভবত ইলাস্ট্রেটরে নিয়ে গিয়েও এটা করা যায়। গিয়ে ডট পিএটি, ওই যে একটা ফাইল নাম না, এইগুলো যা খুশি একটা আমি আঁকলাম না, একে ওটাকে ডট পিএটি মোডে সেভ করে ওটাকে ইম্পোর্ট করেন, আপনি এরপর এরকম হ্যাশ পাবেন। ক্লিয়ার? আমি এটা পিছনে সময় নষ্ট করলাম না, আমি মূল কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। এগুলো তো রাখবেন না, বাট যেগুলো অনলাইনে অ্যাভেলেবল আছে আসলে রাখার প্রয়োজন নাই। ঠিক আছে? তো রুলসটা বলে দিলাম। এরপর আসি ম্যানেজের সবচেয়ে স্ট্রং পার্ট গুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি লাগে, অ্যারো হেড এবং লাগে লাইন প্যাটার্ন, ফিল প্যাটার্ন, লাইন স্টাইল। লাইন ওয়েটটা আমি যে বলবো এটাকে না ধরতে, এগুলো ওদের রেভিটের কিছু স্টাইল অনুযায়ী, মানে বিভিন্ন রকম লাইন থিকনেস এখানে দেখানো আছে, কোনটা কি মিলিয়ে, এবং রিলেশন সহ 16 রকমের। তো এগুলো হয় কি একটা প্রপোর্শন আছে, কোনটার সাথে কোনটা অনুপাতের হারে গেছে, এটা আমি বলবো না ধরাই ভালো। এটা না ধরে কাজ করলে, বা এটা যদি বুঝতে হয়, এটা খুব ভালো মতো রেশিও গুলো বুঝতে হবে, অনুপাতটা কি বুঝে যদি করা যায় তাহলে ধরতে পারেন, ঠিক আছে? আদারওয়াইজ না ধরাই ভালো। তো এনভায়রনমেন্ট সেটিং আজকে এই পর্যন্ত। এইখানে এনভায়রনমেন্ট সেটিং এ আরো দুটো জিনিস আছে, যেটা আমার ওয়ার্কিং ড্রয়িং এ যখন আমরা টেমপ্লেট বসাবো, আমাদের টাইটেল বক্স বসাবো, ড্রয়িং গুলো ইনপুট নিব, কিভাবে নিব সেগুলোর সাথে। বাট ওই আপনার ওই লিস্টে একটু দেখি আমি, এটা না মডিউল আছে ক্লাস নম্বর 10 নাকি 11? 10। যদিও এনভায়রনমেন্ট সেটিং ক্লাস নম্বর 11, আমরা অ্যাহেড আছি। এরপর ফ্লোর প্ল্যান, এলিভেশন সেশন, ট্যাক্স লিজেন্ডস। তো ট্যাক্স একদম লাস্টের দিকে, যেটা আমরা আজকে 10 নম্বর ক্লাস, তো আজকে থেকে 15 নম্বর ক্লাস পর্যন্ত, আগামী 15টা ক্লাস পর্যন্ত আমরা যে জিনিসগুলো আমাদের লাগবে সেটা হচ্ছিল, যেহেতু একটু সময় পাইছি, আমার টাইমটা আমরা সেভ করতে পারছি এবং আপনাদেরকে জিনিসগুলো সেশনগুলো আমরা আগায় আনতে পারছি। তো কিছু জিনিস সবসময় দেখা যায় যে ইলাবোরেট করার সুযোগটা কম থাকে। ওয়ার্কিং ড্রয়িং এর ট্যাগিং, তারপরে ওয়ার্কিং ড্রয়িং এর শিডিউলিং, এই জিনিসগুলো দেখা যায় যে ছোট ছোট জিনিস দেখা যায় একটা ক্লাসে হয়ে যায়, কিন্তু একটা ক্লাসে হলে অনেক সময় দেখা যায় একসাথে 10টা আইটেম, ছোট জিনিস 10টা আইটেম দেখা যায়, পরে ক্যাচ করতে অসুবিধা হয়ে যায়। এই জিনিসগুলো আমি কিছু কিছু আগে থেকে বুঝাবো, যেন টাইমটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। ঠিক আছে? তো এনভায়রনমেন্ট সেটিং এর মধ্যে
এনভায়রনমেন্ট সেটিং এর মধ্যে আমাদের আরেকটা ছিল হাফ টোন, যেটা আমরা ডে 1-এ শিখছিলাম। তো এটা তখন শেখার বিষয় ছিল যে হাফ টোনের এই জিনিসটাকে কম বেশি করে হাফ টোনের কতটুকু লাইট কতটুকু ডিপ দেখতে চাই সেটা আমরা এটাতে সেট করতে পারবো, তাই না? এটা একটু খেয়াল করতে হবে। তো এটা একটা জিনিস যেটা আমরা ডে 1-এ শিখছি একেবারে। তো এটা আমি আবারও বলে দিলাম যে এটা আসলে ইউজটা কিভাবে আসবে। এবার আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রজেক্ট ইনফরমেশন, যেটা কিনা টাইটেল বক্সের সাথে সম্পর্কিত। প্রজেক্ট ইনফরমেশন টাইটেল বক্সের সাথে সম্পর্কিত। টাইটেল বক্সে যখন বলবো তখন আমি কথাটা আবারও এটা নিয়ে ডিসকাস করব। বাট এখানে খেয়াল করে দেখেন কয়েকটা ইনফরমেশন আছে, যেমন প্রজেক্ট ইস্যু ডেট, প্রজেক্ট স্ট্যাটাস, ক্লায়েন্ট নেম, প্রজেক্ট অ্যাড্রেস, প্রজেক্ট নেম, প্রজেক্ট নাম্বার। ইন জেনারেল যেগুলো লাগে সেই ইনফরমেশন গুলো এখানে আছে। বিল্ডিং নেম, অথর এবং অর্গানাইজেশন নেম। কেমন? প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে লিখলে এটার ইম্প্যাক্টটা কোথায়? এটার ইম্প্যাক্টটা হচ্ছে টাইটেল বক্স। আমরা যখন টাইটেল বক্স করব সেখানে আসবে। তো লাস্টের দিনে লাস্ট আপনারা দেখেন শিডিউলিং এ ক্লাসের লাস্ট ক্লাসটা যেটা একেবারে ক্লাস মানে ক্লাস নম্বর 16, ওইখানে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো অনেকেরই বুঝতে একটু কষ্ট হয়। তো ওই জিনিসগুলো কিছু আমি আগে থেকে ডিসকাস করা শুরু করব। তো তার প্রক্রিয়া মানে সেই প্রক্রিয়ার পার্ট হিসেবে আমি টাইটেল বক্স নিয়ে আজকে কয়েকটা কথা বলবো। তো আজকে আরেকটা সেটিং নিয়ে কথা বলার আমার ইচ্ছা ছিল, এটা আমরা যদি ওই ক্লাসটা নেক্সট ক্লাসের পার্ট অ্যাডভান্স আলাপ করতে চাইছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যতটুকু সময় টাইটেল বক্স নিয়ে একটু আলাপ করি আমরা, ওই সময় পরের দিকে আবারও এটা নিয়ে আলাপ করবো। হ্যাঁ, তো তাহলে ওই সময় গিয়ে রিলেট করতে একটু সুবিধা হবে। আমরা আমাদের যে এই প্রজেক্ট যে ব্রাউজার, সেই ব্রাউজারে এখানে ভিউ গুলো আছে। এখানে আছে হলো লিজেন্ডস, এরপর আছে শিডিউলিং, এরপরে আছে লেআউট বা শিটস গুলা, এরপর আছে ফ্যামিলি, যত ফ্যামিলির কাজ, এবং লাস্টে আছে বিভিন্ন রকম ব্লগ গুলো যেগুলো আমরা ইউজ করি, সেই ব্লগ গুলোর লিস্ট এখানে পাওয়া যায়। তো মূলত আমাদেরকে হ্যান্ডেল করতে হয় ভিউ, শিডিউল এবং শিট। ক্ষেত্র বিশেষে লিজেন্ড সব জায়গায় লাগে না, প্রজেক্ট বুঝে। ওকে, তো এখান থেকে আমরা যখন শিটসে যাই, এই শিটে এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গায় যদি আমরা রাইট বাটন ক্লিক করি, যদি বলি নিউ শিট, তখন একটা এরকম ফাঁকা একটা এমটি একটা জিনিস আসে। তখন ডিফল্ট একটা শিট দেওয়া আছে। এই শিটটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, এবং কোম্পানি প্রত্যেকে তার নিজের শিট চাইলে বানিয়ে নিতে পারে। আমি ডিফল্টটা যদি লোড দিই তখন একটা শিট ইনপুট হয়, এবং এই জায়গাটা আননেমড লেখা আছে, না? এটা আমি যদি এটাকে F2 সিলেক্ট করি বা রাইট বাটন ক্লিক করে যদি আমি রিনেম দিই, তাহলে একটা আসবে, এরকম একটা জিনিস আসবে, তাই না? এটা সিরিয়াল নাম্বার 101, আমি আননেম যে লেখা আছে এটার নাম দিলাম যে টপ শিট। হ্যাঁ, এভাবে করে একটা জিনিস তৈরি হলো যে টপ শিট লেখার সাথে সাথে খেয়াল করে দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে, টপ শিট। তারপরে এখানে কি আপনার ফাইলের নাম যা থাকবে আপনাকে এখানে কি আর কোথাও লিখতে হবে যে কিসের শিট? শিটের নাম অটোমেটিক চলে আসে। প্রজেক্ট নেমটা কি লিখছি আমরা এখানে? লিখি নাই। তাহলে এই যে প্রজেক্ট ইনফরমেশনে গিয়ে প্রজেক্টের যে নেম, এখানে নাম দিই আমি ওয়েল আপ। আমি লিখলাম ওয়েল আপ ট্রেনিং, কি ওয়েল আপ ট্রেনিং সেন্টার বিল্ডিং আমি নাম দিলাম। হ্যাঁ, খেয়াল করে দেখেন ওই প্রজেক্টের নামের ওখানে চলে আসছে, কিন্তু হ্যাঁ এটা কি হয়ে গেছে, কি ওভারল্যাপ করে গেছে সেটা আরেকটা বিষয়। ওগুলোকে আমরা কন্ট্রোল করা শিখবো।
ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রোল করা শিখবো। কিন্তু খেয়াল করতে হবে যে এখানে ইনফরমেশন আমরা কোথায় দিচ্ছি, এখানে দিছি না, বুঝে গেছে, এখানে আমরা দিছি। এরপরে এটাকে আমি এই জন্য একটু সংক্ষিপ্ত করে আসি, লম্বা নাম না দিয়ে কিভাবে এটা হ্যান্ডেল করা যায় আমরা পরে তো আবার শিখবো, এটা নিয়ে আমার কথা হবে। আপাতত এটাকে একটু সংক্ষিপ্ত করে আসি বোঝার জন্য। তো খেয়াল করে দেখেন, এটা কিন্তু ওই যে ওয়েল আপ চলে আসছে, তাই না? ওনার কে, ওনারের কোনো ইনফরমেশন এখানে নাই। তাহলে কোথায় আছে, এখানে ওনার নামে একটা নাম আছে না, এখানে আছে কি, ক্লায়েন্ট নেম কই গেল, নিচে নিচে এই যে এই যে, ঠিক আছে। ক্লায়েন্টের নাম আমি এক্স ওয়াই জেড দিলাম, ঠিক আছে। প্রজেক্ট অ্যাড্রেস, এখানে পাশে ছোট্ট একটা বক্স আছে, এখানে গিয়ে আমি কিছু লিখি, সেটা চলে আসবে। তারপর প্রজেক্ট নাম্বার যদি থাকে, অনেকে প্রজেক্ট নাম্বার মেনটেন করে, সিরিয়াল নাম্বার, সেটা যদি দিই। ইস্যু ডেট, তারপরে আমরা যখন এইভাবে দিব, খেয়াল করে দেখেন কি হয়েছে, চলে আসছে না, খেয়াল করে দেখেন ডেট, যেটা আজকে ডেট কি, এই ডেট কিন্তু চলে আসছে, খেয়াল করছেন, এই ডেট কিন্তু আমি বসাই নাই, এগুলো বসাই টাইম সহ। আপনি যখন প্রিন্ট করবেন, ওইটা ওই সময় যখন প্রিন্ট করতেছেন তখনকার টাইম ইস্যু করবে। ফলে আপনারা যখন ড্রয়িং সাবমিট করবেন, ওই প্রিন্টটা যখন পাশে টাইম সহ চলে আসবে, কোনটা আগে বা কোনটা পরে এই কনফিউশন আপনাদের থাকবে না, কিন্তু টাইমটাই আপনার বলে দিবেন, এবং একই ডেটে প্রিন্ট হলেও টাইমটাই বলে দিবে যে কোনটা আগে কোনটা পরে। অনেকে টাইমটা পছন্দ করে না, শুধু সিরিয়াল নাম্বার চাই, এটা করা যাবে, তখন এটাকে ফ্যামিলি এডিট করে করতে হয়। আমরা আগে স্ট্যান্ডার্ডটা শিখি। তাহলে দেখেন আমি যা যা লিখছি, যে এক্স ওয়াই জেড লিখছি, এটা লিখছি, এই চেঞ্জ গুলো কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তারপর এখানে অনেকগুলো কথা আছে, কনসালটেন্ট, কনসালটেন্ট অ্যাড্রেস, যদি একটা প্রজেক্টে যদি হয় না যে এমইপি কনসালটেন্ট থাকে, তারপরে আগ্রিকালচার স্ট্রাকচার, একাধিক কনসালটেন্ট থাকলে এই ইনফরমেশন গুলো এখানে দেওয়া যায়। তো এখন আমি যদি এই জায়গাটাতে এসে, এই জায়গায় এসে আমাদের কোনো একটা ড্রয়িং যদি আমি এখানে টান দিয়ে নিয়ে ছাড়ি, ওখানে কোনো ড্রয়িং ছিল না, না? আচ্ছা, আমি এই ড্রয়িংটা না দিই, ড্রয়িং ছিল কোনটা, আমরা সে ফার্স্ট ফ্লোর করছি, ফার্স্ট ফ্লোর টেনে এনে আমি এখানে ছাপতেছি, শো করতেছে, এবং লেখা আছে কিন্তু ফার্স্ট ফ্লোর, আমাকে লিখতে হয়েছে, এটা স্কেলটা লিখতে হয়েছে, অটোমেটিক সেট হয়েছে কিন্তু, তাই না? আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক, অথবা আমি ফার্স্ট ফ্লোরে ওই প্ল্যানটাতে যাই, প্ল্যানটাতে আমি একটু ওই যে ট্যাবটাকে এনভায়রনমেন্ট সেটিং এর একটা পার্ট হচ্ছে এই ক্রপ লাইনটা শো করতেছে না, আমি ক্রপ লাইনটা যতটুকু দেখতে চাইবো আমার ড্রয়িং এ ওখানে ততটুকুই দেখাবে। আমি যদি এতটুকু দেখতে চাই, আমার ড্রয়িং এ অতটুকুই দেখাবে। আমি যদি বলে দিই যদি এখানে আমার এটার পর যদি বলি যে আমি এই ক্রপ আউটলাইনটা আমি দেখতে চাই না, তাহলে এখানে আউটলাইনটা চলে গেছে, বুঝে গেছে। পরে আমরা আরো ডিটেলে শিখবো এগুলা। তো এই শীটটা মানে কি থাকে, A3 বা A4 বা A1, এটা আমরা কি এটা সেট আপ করে আসতে হবে, আমি দেখাবো এটা। তাহলে কি হচ্ছে দেখেন, এই যে টপ শিটে আমি একটা ফার্স্ট ফ্লোর প্ল্যান ঢুকে রাখছি, এক্সাম্পল আর কি, ঢুকে রাখছি। এই শিটটা যে আমি ঢুকাইছি, এই ভিউ থেকে টান দিয়ে শুট হয়ে দেখেন এই ভিউটা কি হয়েছে, ব্লু কালার হয়ে গেছে। এর মানে কি, মানে এই ভিউটা অলরেডি শিটে অ্যাক্সেস করে গেছে, ঠিক আছে। এবার আমি আরেকটা শিট ক্রিয়েট করি, নিউ শিট করলাম, আননেম, এটার নাম আমি দিই সেকেন্ড ফ্লোর প্ল্যান, নাম দিলাম আমি এটা। এখানে এসে এই ভিউতে গিয়ে আমি এবার আমি সেকেন্ড ফ্লোর প্ল্যান, বাট আমি গ্রাউন্ড ফ্লোরটা এনে ঢুকাচ্ছি, জাস্ট বোঝার জন্য আর কি। আমরা তো গ্রাউন্ড তো আর দিব না, এখানে সেকেন্ড ফ্লোরে দিব, তাই না? জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, এবার আমি গ্রাউন্ড ফ্লোরটাতে একটু যাই,
আমি ক্রপ ভিউটা একটু অন করি, দেখি কতটুকু ছিল। এটা এতটুকু এভাবে ছিল, এটা এতটুকু ছিল। ধরলাম যে আমি এগুলো নাই, হ্যাঁ, তাহলে সেকেন্ড ফ্লোরে চলে আসছে না এটা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটা এটা স্কেলিং করতে হয় তখন। এটা সিলেক্ট করার পরে আমি যদি কাস্টম স্কেলিং, এই যে স্কেলিং 1.8 আছে না, আমি এটাকে যদি একটু বাড়াই দিই 364, বড় হয়ে গেছে না? তো স্কেলিংটা কাস্টমাইজও করা যায়, যদি আমরা যে স্কেলিং ওইটার সাথে ম্যাচ করতেছেন তখন কাস্টমাইজ স্কেলিং করা যায়। এগুলো ডিটেল নিয়ে যখন কথা বলবো তখন এটা আসবে। ধরেন এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই দুইটা পেজ এখানে ঢুকে গেছে না, টপ শিট পেজ 1, তাই না? এখন এভাবে করে ধরুন আমার 100, 150, 200 পৃষ্ঠাও হতে পারে। আমি এবার এটাকে একটু ডুপ্লিকেট করি, হ্যাঁ, সেটা ডুপ্লিকেট শিট উইথ ডিটেলিং, মানে এটা এরকম নাম, আমি ইচ্ছাকৃত ভাবে কিছু শিট এভাবে তৈরি করতে, এটা কিছু শিট বানানোর জন্য, হ্যাঁ, এরকম কিছু শিট আমি তৈরি করলাম 1, 2, তাই না? এটাকে এটা ছিল 2, এটার নাম দিয়ে আমি 3 নম্বর সিরিয়াল, হ্যাঁ, আর এটাকে দিয়ে হলো 4 নম্বর, ঠিক আছে? তো এই যে নাম যে দিলাম, ভিউতে গিয়ে আমরা যখন ভিউতে যাবো, এখানে শিডিউলিং বলে, শিডিউলিং এন্ড কোয়ান্টিটি ভিউ আমরা ফ্লোর প্ল্যান দেখে আসছি এতদিন। আর একটা জিনিস আছে কি, শিডিউলিং এন্ড কোয়ান্টিটি। এখানে আরেকটা আছে শিট লিস্ট, নিচের দিকে খেয়াল আছে, খেয়াল করেন একটু, শিট লিস্ট। এখানে ক্লিক করলে ও একটা টেবিল দেখাবে এভাবে। সেখান থেকে আমি যদি বলে দিই যে শিট আমি দেখতে চাই, শিট কালেকশন, শিট নেম, শিট নাম্বার, 3টা জিনিস আমি দিলাম, দিয়ে আমি ওকে বললাম। খেয়াল করে দেখেন এখানে শিট নেম এবং শিট নাম্বার বলে একটা এক্সেল শিট সে করে দিচ্ছে আমাকে। ওকে, এবার আমি এখানে নিউ শিট একটা নিই, নেওয়ার পরে এটা সিরিয়াল নাম্বার আমি এ, পরে 000 দিই, 000, হ্যাঁ, এটার নাম দিই আমি কন্টেন্ট শিট, মানে আমরা একটা কন্টেন্ট শিট দিই না শুরুতে, সেখানে দিয়ে আমি এই শিডিউলিং এ ক্লিক করি। ওই শিডিউল যে ক্লিক করছি তার মানে এই শিডিউলের বারে এই শিট লিস্ট আমার একটা চলে আসছে, টান দিয়ে আমি এখানে ছেড়ে দিই, ঠিক আছে? এবং এটা যেটা আসছে খেয়াল করে দেখেন কি আসছে, দেখছেন? এই লিস্টে কি আপনি বানাইছেন? আমি বুঝতে পারছি, এটা কি বানাইছেন? বানান নাই। তাহলে দেখেন সিরিয়াল নাম্বার টাম্বার সব সুন্দর মতো সে বসে দিচ্ছে। এখন কোনো কারণে যদি আপনার কোনো একটা ড্রয়িং যদি বাদ হয়, এখান থেকে বাদ হয়ে গেছে, ক্লিয়ার? আবার যদি মনে করেন না আরো কিছু ডুপ্লিকেট শিট অ্যাড হয়, তাহলে আপনার কন্টেন্ট শিট দেখেন এটা অ্যাড হয়ে গেছে। তো আমাদেরকে আর তাড়া দিতে হবে এরপরে কন্টেন্ট শিট বানানোর জন্য। ওই বসে বসে একটা পেজ মাঝখান থেকে বের হয়ে গেছে, এবার সেই সিরিয়াল নাম্বার বসে বসে সব টাইপ করো, দরকার নাই। আর ফোকাস থাকবে সব ড্রয়িং এর দিকে, শিট অটো হবে, মুছবো, তাহলে কি ভীতি কাজ করবে না, যে ওই ভয়তে যে ক্লায়েন্টকে একটা জিনিস আমি বুঝতেছে দেওয়া দরকার, এই জিনিস ঠিক করতে গেলে ভাই আমার তো আবার 3 দিনও আর প্রিন্ট হবে না, আমি ভাই এটা পরে, মানে এই যে পিছু টান, এটার জন্য আমি একটা ড্রয়িং দেওয়া দরকার সেটা দিলামই না, সেটা নিয়ে ওয়েট হওয়ার কোনো কারণ নাই। আমার ইচ্ছা মতো ড্রয়িং ক্রিয়েট করবো, ঢুকাবো, মুছবো, মডিফাই করবো, সব করবো, শিট সে একা ঠিক করে নিবে, ক্লিয়ার? তাহলে ভিউ শিটে গিয়ে তারপর আমার শিট, এটা নিয়ে আমরা আবারও কথা বলবো, আমি বলতেছি এটা নিয়ে আমাদের আরো ডিসকাশন আছে, শিটে কিভাবে ড্রয়িং বসাতে হয়। আমরা জাস্ট নাম দিয়ে নিলাম, চলে আসছে, কিন্তু এটার বাইরে আরো মেকানিজম আছে, কিভাবে দিলে শিট গুলো ড্রয়িং গুলো খুব সিরিয়ালে, এক লাইনে, এক ফরম্যাটে, এক সিস্টেমেটিক ওয়েতে আসবে, সেটা আমরা দেখবো।
তাহলে আমার ম্যানেজে আজকে আমরা দেখলাম কিভাবে লাইন স্টাইল ক্রিয়েট করতে হয়। লাইন স্টাইল বলতে আমরা শিখলাম লাইনের থিকনেস, লাইনের কালার, লাইনের প্যাটার্ন, তিনটা জিনিস নিয়ে তৈরি হয় লাইন স্টাইল। আমরা আমাদের বিভিন্ন স্কেল পরবর্তী ড্রয়িং এর জন্য আমরা কিভাবে এগুলো ক্রিয়েট করতে হয় সেটা আমরা পরে কিভাবে ইউজ করতে হয় আমরা শিখবো। আজকে আমরা ম্যানেজে এনভায়রনমেন্ট সেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হিসেবে আমরা এটা শিখলাম। আর শিখলাম কি কিভাবে ফিল প্যাটার্ন নিজেদের ইচ্ছা মতো নিজেদের স্বাধীনতা মতো আমরা তৈরি করতে পারবো। যেগুলো এখানে আছে সেগুলোকে কিভাবে ডুপ্লিকেট করে মডিফাই করে বিভিন্ন প্রয়োজনে আমরা ইউজ করতে পারবো। আবার যেগুলো এখানে নাই বাইরে থেকে কিভাবে বিভিন্ন রকম প্যাটার্ন আমরা নিয়ে আসতে পারবো। ফাইনালি আমরা ম্যানেজার একটা ইম্পর্টেন্ট টুলস যেটা কিনা পরে লাগবে, আমরা একটু হিন্টস দিয়ে রাখলাম কিভাবে আমরা টাইটেল ব্লক কোন কোন জায়গায় আসলে টাইটেল ব্লক করতে হয়, টাইটেল ব্লক কিভাবে মডিফাই করতে হয় নিজেদের মতো ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখবো সামনে, এবং সেখানে ইনফরমেশন গুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করবো। কিন্তু টাইটেল ব্লকটা পরের পার্ট থেকে আজকে আলাপ করলাম এই কারণে যে টাইটেল ব্লক না আঁকলে আমি আসলে এই ম্যানেজের পাশে যে ভিউর এনভায়রনমেন্ট সেটিং এর একটা পার্ট ভিউতে যে আমরা বিভিন্ন ফ্লোর প্ল্যান শিখছি কিন্তু শিডিউলের জায়গাটা আমরা বুঝি নাই। শিডিউলের আসলে ভূমিকাটা কোথায় সেই জায়গাটা আমরা আলাপ করলাম, বাট শিডিউলের আলাপের একটা ছোট্ট অংশ আমরা আলাপ করছি শুধু কন্টেন্ট শিট নিয়ে। আমরা আগামী দিন বেসিক্যালি আলাপ করব শিডিউলিং বিভিন্ন কোয়ান্টিটি কিভাবে কোয়ান্টিফাই করা যায়। কোয়ান্টিফাই গুলো একটু পরে, বাট তার আগে হচ্ছে আমার ডোর উইন্ডো শিডিউল ট্যাগিং গুলো কিভাবে করতে হয়, শিডিউলিং গুলো কিভাবে করতে হয় এবং অ্যানোটেশনের কিছু ব্যবহার আমরা আগামী দিন শিখবো। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত। কোনো পিছনে ইনকোয়ারি যদি থাকে আমাদের হাতে আরো 10 মিনিট সময় আছে, বাট আগামী দিনের শিক্ষার জিনিসগুলো আসলে 10 মিনিটে কভার দিবে না, এই ওটাতে আমি চাচ্ছি না। কোনো কোয়েশ্চেন থাকলে আমরা এটা নিয়ে আলাপ করতে পারি। যদি আমরা প্রথমে কিছু কোয়েশ্চেন নিয়ে আলাপ করছি, বাট আর কোনো কোয়েশ্চেন যদি থাকে তখন আলাপ করা যায় নাই। একটা জিনিস আমি একটু ব্যাপার করছি, যখন আমি দেখতে পারেন প্লিজ বসুন, আমি এখান থেকে দেখতেছি। যখন আমি রেন্ডার করি, প্রথমত হচ্ছে এই কালারটা শো করতেছে না, কারণ এই কালারটা আমি ভিতরে গিয়ে চেঞ্জ করছি, সেটা তখন রেন্ডারে শো করে না। আরেকটা জিনিস হচ্ছে রেন্ডারে আমি ওই হাই বা যেটা বেশি আছে ওটাও দিচ্ছি, রেন্ডার মানে অত ভালো আসতেছে না। দাদা আমি আসি। আচ্ছা, কোয়েশ্চেন আমি বলি। প্রথমত হচ্ছে হলো রেন্ডারিং এর জন্য আমার আমি যদি একটু এখান থেকে দেখাই বলি, 3D ভিউ গুলো আমাকে ধরতে হবে পার্সপেক্টিভ মোডে। দ্যাট মিনস এখানে আছে হলো অর্থোগ্রাফিক। এটা পার্সপেক্টিভ করলে কিন্তু এটা পার্সপেক্টিভ মোডটা চেঞ্জ হয়, 2 পয়েন্ট বা 3 পয়েন্টের পার্সপেক্টিভ ক্রিয়েট হয়। তাই পার্সপেক্টিভ মোডে অনেক সময় দেখা যায় সিনের বাইরে চলে যায়, এই জন্য এটা অর্থোগ্রাফিকে সিনের মধ্যে কন্ট্রোল করতে সুবিধা হয়। ঠিক আছে, কিন্তু ক্যামেরা ধরলে পার্সপেক্টিভ অটো তৈরি হবে। এটা হলো প্রথম কথা। 2 নম্বর, রেভিটের ডিফল্ট যে রেন্ডারিং সিস্টেম ডাবল আর দিলে চলে আসে, যে এখানে যে সিস্টেমটা আছে এইটাকে কাস্টমাইজ করার এটা কম। সাধারণত রেভিট কিন্তু এটা 3D রেন্ডারিং ইঞ্জিন ইউজ করে না, মানে ওর নিজস্ব একটা ডিফল্ট রেন্ডারিং আছে, মানে এটা 3D রেন্ডারের জন্য খুব হাই এন্ড কোনো সফটওয়্যার না। আমাদের 3D গুলো বোঝার জন্য যতটুকু দরকার অতটুকু এখানে আছে। ঠিক আছে, কালার ব্যাপার একটু পরে আসতেছে। হাই এন্ড রেন্ডারিং এর জন্য আমরা আসলে লুমিয়ন অথবা D5 অথবা 3D স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার গুলো ইউজ করি। বর্তমানে 3D স্টুডিও ম্যাক্স আমরা আমাদের সময় আমরা প্রচুর ইউজ করতাম। 3D স্টুডিও ম্যাক্স এর সাথে ভিরে ইউজ করতাম, হ্যাঁ, ফটো রিয়েলিস্টিক ছবি আসার জন্য। কিন্তু এইটাতে অনেক বেশি টাইম কনজিউমিং এবং মেশিনের কনফিগারেশন খুব ভালো লাগে। আর ভিরের সেটআপের ওয়াইড রেঞ্জ সেটআপ, অনেকগুলো জায়গা সেগুলো কন্ট্রোল করতে জানতে হয়। তো ভিরে একটু কমপ্লিকেটেড। তারপরেও ভিরে দিয়ে অনেক ভালো রেন্ডার আসে। ভিরের ডিফল্ট সেটিং যেছে সেটা দিয়ে কিছু না বুঝে শুধু ডিফল্ট সেটিং দিয়ে রেন্ডার করলেও অনেক ভালো রেন্ডার আসে। রেভিটের জন্য ভিরের অ্যাডভান্স আছে। আপনারা যদি ভিরে ইনস্টল করে নেন, আমি দেখাই দেই কোথায়। ফাইল সিআর, ঠিক আছে,
এটা খুব পপুলার একটা প্ল্যাটফর্ম, আমরা অনেকেই জানি তাই না। এখানে বিভিন্ন রকম সফটওয়্যার ফ্রি পাওয়া যায়। ফাইল সিআরএ গিয়ে আমরা যদি ভিরে লিখে সার্চ দেই, দেখেন ভিরে 3D স্টুডিও ম্যাক্স এর জন্য, এই যে রেভির জন্য কেমন ভিরে 7.1.0 একদম বাই লেটেস্ট, কিন্তু এটা একেবারে লেটেস্ট 1.909 জিবি। সো এখানে কিন্তু অলরেডি আছে ভিরে, অনেকের জন্য ভিরে আছে, এটা কিন্তু রেভির জন্য দিয়ে দিচ্ছে, খেয়াল করছেন। এই ভিরে রেভির জন্য যদি ডাউনলোড করে এটাকে একটু কাইন্ডলি যদি ইনস্টল করে রাখা যায়, আমি নেক্সট দিন তাহলে একটু বুঝাই দিব সামান্য করে, যদি এই কোর্সে পার্ট না, কিন্তু তারপরে আমি এটা বুঝাবো, কিন্তু কোয়েশ্চেনটা আসছে একটু ধারণা দেওয়া, কারণ এটা শেখাতে গেলে এটা একটা আলাদা কোর্স, এটা 1-2 মিনিটে বা একটা ক্লাস এটা হবে না, ডিফারেন্ট কোর্স। সুতরাং এটা রেভিটের ভিরে, হ্যাঁ, আপনারা যদি অনলাইনে গিয়েও চান আপনারা ওখান থেকেও দেখতে পারেন। তো কিন্তু ভিরের একটা লিমিটেশন আছে, ভিরের জন্য খুব হাই কনফিগার্ড ভালো মেশিন লাগে, বোঝা গেছে। এই মেশিনটা ভালো না হলে ও কিন্তু ক্র্যাশ করে। তো আপনারা যদি সেট আপ না নাড়ায়, ডাউনলোড করে ইনস্টল করে যদি সেট আপ না নাড়ায়, ডিফল্ট সেটিং এ যদি রেন্ডার দেন তাতেও ভালো রেন্ডার আসে। মিনিমাম কাজ করে যদি আপনারা কাজ করেন কিছু ফিডব্যাক পাবেন। সেক্ষেত্রে মিনিমাম 1-2টা জায়গা আমি দেখাই দিব, অতটুকু করে সবাই রেন্ডার করতে পারবেন। আমি শুধু ওই জায়গাটাই দেখাবো খালি, ক্লিয়ার। কিন্তু আমি প্রেফার করি D5 অর লুমিয়ন। লুমিয়ন তো আপনারা সবাই কম বেশি তো পরিচিত তাই না, ইউজ করেন কে কে লুমিয়ন? D5 পরিচিত? পরিচিতই না শব্দটা, হ্যাঁ। D5 লুমিয়ন হচ্ছে অনেক গুণে বেটার। ভুল ভুল, ফাইল শেয়ারে গেলে পাবেন, এখানে গেলে পাবেন। হ্যাঁ, এটা কি করা যায়, D5 এবং লুমিয়নকে লাইভ সিঙ্ক করে কাজ করা যায়। যদি দুইটা স্ক্রিনে কাজ করেন আপনারা, যেমন আমি আমার অফিসে বা বাসায় ডুয়াল স্ক্রিনে কাজ করি, দুইটা স্ক্রিন যদি হয়, একটাতে D5 রাখবেন, একটা রেভিট রাখবেন, কাজ করবেন, এখানে নাড়াচাড়া করবেন, ওটা অটোমেটিক আপনি দেখতে থাকবেন, ওটা নড়তে থাকবে। রেভিটে যেভাবে নাড়াবেন ওটা সেভাবে নড়তে থাকবে, যে স্ক্রিনে দেবেন সেভাবে দেখতে হবে ওটা। অর্থাৎ লাইভ সিঙ্ক করে কাজ করা যায় D5 এবং লুমিয়নে। ভিডিওতেও করা যায়, কিন্তু ভিডিওটা ঠিক একটু কমপ্লিকেটেড হবে না। বাট ভিডিওর সাধারণ সেটিংটা আমি দেখাই দেবো আগে। যদি ভাই আপনি সাধারণ যদি স্টোর করে যদি রাখেন না, রেভিটের জন্য আমি ফাইল সিআরএ যে দেখাই দিচ্ছি, এখানে আছে 1.09 জিবি। এটা ইনস্টল ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে, কিছু জাস্ট ইনস্টল করে ফেলে এটা অটোমেটিক এটা ইসে চলে আসবে, রেভিটে চলে আসবে। আর যদি কনফিউশন থাকে আপনি জাস্ট ডাউনলোড করে রাখেন, সময় নিবে এটা 1.09 জিবি। আমি ইনস্টল করে পর্যন্ত দেখাই দিব, ঠিক আছে। ইনস্টলেশন একটা ইস্যু আছে, ওই জায়গাটাকে না বুঝতে পারলে ইনস্টলেশনে ঝামেলা হবে। এটা কি টরেন্ট ফাইল? আমি আরো আগে করছিলাম তো, সরি, এটা তো না, ওই এই যে ডিরেক্ট ডাউনলোড, হ্যাঁ, ডিরেক্ট দিলে এই লিঙ্ক জেনারেট হচ্ছে। চলে আসছে, ডাউনলোড হচ্ছে। তো এটা হতে থাকুক ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। তো এই পর্যন্ত 3D মূলত ভালো রেন্ডারিং এর জন্য আমাদেরকে এই অ্যাপস গুলোতে গিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ মানে আমরা যেভাবে প্রফেশনাল রেন্ডার গুলো যেটা বুঝে সেটা পাবো না। কেমন? ঠিক আছে।